আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তাহলে আমি দুঃখিত আসলে আজকে আজকে একটু করতেছি, এই মানে কোশ্চেন করতেছিলাম, তো কোশ্চেন গুলো করতে একটু লেট হয়ে গেছে। এই জন্য হচ্ছে একটু সময় বেশি লাগলো, সমস্যা নাই। কোশ্চেনটা হচ্ছে রাত 10টার সময় আমি শিডিউল করে রাখছি। আপনাদের ক্লাস শেষ করব, এরপর হচ্ছে আপনারা পরীক্ষা টরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমাকে জানান যে আপনাদের উপসর্গের প্রবলেম কোথায় কোথায় আছে, উপসর্গের কোন জায়গাগুলোতে প্রবলেম আছে। যে জায়গাগুলোতে উপসর্গের প্রবলেম আছে সেটা আমাকে বলবেন, সেটার প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। উপসর্গের প্রবলেম, উপসর্গের ক্লাস কালকে যারা যারা করেছেন, উপসর্গের যে জায়গায় যে ওয়ার্ড গুলোতে প্রবলেম, আমাকে ওয়ার্ডটা বলবেন, আমি ওয়ার্ডটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমাকে ওয়ার্ডটা বলবেন, ওয়ার্ডটা হচ্ছে আমি সলভ করে দিব। ঠিক আছে, ওয়ার্ডটা বললেই আমি ওয়ার্ডটা সলভ করে দিব। ওকে, ঠিক আছে। একটু জানান আমাকে উপসর্গের কোন ওয়ার্ডটাতে প্রবলেম। যে ওয়ার্ডটাতে বলবেন, মানে প্রবলেম বলবেন, সেই ওয়ার্ডটা আমরা একটা একটা করে সলভ করে দিব। ঠিক আছে, একটু দ্রুত দ্রুত। অপর্যাপ্ত, আচ্ছা গুড, ওকে ফাইন, থ্যাংক ইউ। একজন একজন করে বলা শুরু করছে। অপর্যাপ্ত, এই যে দেখেন অপর্যাপ্ত, আমার প্রথম কাজ হচ্ছে এটার মধ্যে থেকে মেইন ওয়ার্ড বের করা। মেইন ওয়ার্ড হচ্ছে পয়তো, এটা কিছু হয় না, তার মানে আপ্ত, এটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড। তাহলে আপ্ত হচ্ছে মেইন ওয়ার্ড, তার মানে উপসর্গ এইটুক। তাহলে এবার দেখেন অ উপসর্গ, এরপরে প উপসর্গ, এরপরে জ বা জফলা থাকলে হবে কি, জ বা জফলা থাকলে হবে রস্বীকার, আর জ বা জফলা আছে কার সাথে, রেফের সাথে। রেফ মানে কি, র। তার মানে উপসর্গ কয়টা, দুইটা, অ আর পরি, দ্যাটস ইট। তার মানে উপসর্গ কয়টা, উপসর্গ হচ্ছে দুইটা, অ এবং পরি। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। স্যার আরবি উপসর্গ কয়টা দিব, চারটা নাকি ছয়টা? বোর্ড বইয়ে চারটা। বাংলা উপসর্গের উন্মানান কি ঠিক আছে? অত্যাশ্চর্য। আচ্ছা, উন্মানান রস্যও দিয়েও রাইট, দীর্ঘও দিয়ে রাইট। শুনেন, উন্মানানটা যেটা, এটা রস্যকার দিয়েও রাইট, এটা দীর্ঘকার দিয়েও রাইট, বোথ অফ দেম দুইটাই রাইট। ঠিক আছে, আমি যদি বলি এই যে দেখেন 19, ঠিক আছে 19, এখানে কিন্তু 19 বানানটা হচ্ছে, বা আমি যদি বলি 39, তাহলে এই যে 39, তাহলে 39 মানে কি, মানে হচ্ছে 40 থেকে এক কম, এই বানানটা কিন্তু রস্যকার দিয়ে। কিন্তু আবার যদি ন্যূনতম, আবার যদি বলি ন্যূনতম, এই যে ন্যূনতম বানানের যে মানে মূল শব্দটা হচ্ছে তম, তাহলে উপসর্গ হচ্ছে নি, আর হচ্ছে উনো, এই বানানটা কিন্তু আবার দীর্ঘকার দিয়ে। তার মানে উনো বানান দুইটাই রাইট, রস্যকার দিয়েও রাইট, দীর্ঘকার দিয়েও রাইট। কথা বুঝতে পারছেন? উনো বানান দুইটাই রাইট। ওকে, আচ্ছা আচ্ছা। অত্যাশ্চর্য, প্রজ্জ্বল, অভ্যুত্থান, অত্যুৎপাদন, নিঃসংকোচ। আচ্ছা, আমরা একটু একজনের একটা মানে প্রশ্ন অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকগুলো প্রশ্ন করেছে। প্রশ্নগুলো আমরা একটু সলভ করি একটা একটা করে। দেখেন কি বলেছে, বলেছে হচ্ছে আরবি উপসর্গ কয়টা দিবেন। এটা তো বলছি আমি যে আরবি উপসর্গ আসলে চারটাই দাগাবেন, কারণ আরবি উপসর্গ কয়টা, এটা প্রশ্ন আসলে ছয়টা আসবে না অপশনে, চারটাই আসবে। ঠিক আছে, আর হচ্ছে ওই মানে ওই বাকি যে দুইটা আছে সেই দুইটা থেকে এমনিতে প্রশ্ন আসতে পারে যে বাজে কাজ শব্দের বাজে কোন উপসর্গ, বা ক্ষয়ের খাস শব্দের ক্ষয়ের কোন উপসর্গ, এরকম প্রশ্ন আসতে পারে। কিন্তু এমনিতে প্রশ্ন আসবে না যে ওটা কি বলে, মানে আরবি উপসর্গ কয়টা, চারটা বা ছয়টা, এটা প্রশ্ন আসবে না। আচ্ছা, এরপর আসেন বোর্ড বইয়ে বাংলা উপসর্গের বানান কি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি তো বললামই রস্য দীর্ঘ দুইটাই রাইট। এরপরে কিছু ওয়ার্ড দিয়েছেন, ওয়ার্ড গুলোকে আমরা একটু ভাঙবো। আচ্ছা ওকে ফাইন, ওয়ার্ড গুলোকে আমরা একটু ভাঙি। অত্যাশ্চর্য, আপনার ওয়ার্ড গুলোর মধ্যে প্রথমে ছিল অত্যাশ্চর্য, এরপরে ছিল একটা হচ্ছে প্রজ্জ্বল, একটা ছিল হচ্ছে প্রজ্জ্বল, আর কি ছিল, অত্যাশ্চর্য, প্রজ্জ্বল, অভ্যুত্থান, অত্যুৎপাদন। আচ্ছা, অভ্যুত্থান, 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 অত্যুৎপাদন, অত্যুৎ
অত্যুৎপাদন, অভ্যুত্থান, অত্যুৎপাদন, অভ্যুত্থান, অত্যুৎপাদন, তারপর হচ্ছে নিঃসংকোচ অবিসংবাদ, নিঃসংকোচ অবিসংবাদ, নিঃসংকোচ, 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 আর হচ্ছে অবিসংবাদ, অবিসংবাদ। ওকে ফাইন, এই শব্দগুলো আপনি বলেছেন প্রবলেম। আসেন আমরা একটু একটু করে বিশ্লেষণ করি প্রত্যেকটা শব্দের। আসেন দেখেন, প্রথমে কি বলেছে? অত্যাশ্চর্য। আমার মূল ওয়ার্ড কি বলেন? আমার মূল ওয়ার্ড হচ্ছে এই যে জয়রেফ। জয়রেফ কোন অর্থ হয়? হয় না। এখন দেখেন চর্য, চর্যের অর্থ হয়? হ্যাঁ হয়। চর্য মানে আচরণ। আমি গতকালকের ক্লাসে বলছিলাম মানে চার্য এটার অর্থ হয় না। যে প্র উপাচার্য বুঝাইতে গিয়ে বলছিলাম যে চার্য এটার অর্থ হয় না, কিন্তু চর্য এটার অর্থ হয়। তাহলে এবার দেখেন, তাহলে চর্য মানে হচ্ছে আচরণ, তার মানে এটার মূল অর্থ হয়। এখন কথা হচ্ছে ভাই, তাহলে তালব্যস্য এটা তো রয়ে গেল। এখন এমন তো কোন উপসর্গ নাই যে উপসর্গের লাস্টে তালব্যস্য আছে, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা কি ভাই? তালব্যস্যটা এখানে হচ্ছে বিসর্গ সন্ধির একটা সাইন। তালব্যস্যটা এখানে কি বলেন? বিসর্গ সন্ধির সাইন। ঠিক আছে, বিসর্গ সন্ধির সাইন। ওকে, তো বিসর্গ সন্ধির কোন সাইন যদি দেখেন আপনি, বিসর্গ সন্ধির কোন সাইন যদি দেখেন যুক্ত ব্যঞ্জন অবস্থায় আছে, বা বিসর্গ সন্ধি যদি আছে, যুক্ত ব্যঞ্জন অবস্থায় আছে, বিসর্গ সন্ধির কোন সাইন, তো সেই জায়গায় বিসর্গ সন্ধির সাইনটা কোনো কিছু করা লাগবে না, জাস্ট এমনিতে উঠাই দিতে হবে। মানে জাস্ট বাদ, কোনো কিছু নাই, জাস্ট বাদ। সহজ কথা, জাস্ট বাদ। তার মানে এখানে আমার কি করতে হবে? এই যে তালব্যস্যটা, এটার হিসাবই বাদ, এটা টোটালি কাউন্টই করা যাবে না, এটা বাদ মনে করতে হবে, এটা নাই, বাদ। তার মানে আমার উপসর্গ কতটুক? এইটুক, অত্তা, এইটুক। এখন দেখেন তালব্যস্য যে বিসর্গ সন্ধির সাইন, এটা কেমনে বুঝবেন? আপনাদেরকে বিসর্গ সন্ধি পড়ানোর সময় বলছিলাম যে যে সকল শব্দের মাঝখানে, যদি কোনো শব্দের মাঝখানে ওকার, তারপর হচ্ছে র বা রেফ, তারপর হচ্ছে তালব্যস্য, মূর্ধন্য স, তাহলে সেটা, তবে এই তিনটা যদি থাকলেই হবে না, এই তিনটা যুক্ত বর্ণ হিসেবে যদি থাকে, এই ছয়টার চিহ্ন যে কোনো একটা থাকলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো বেসিক্যালি এই তিনটা যদি দেখেন সন্ধির মধ্যে, মানে উপসর্গের ক্ষেত্রে কোন জায়গায় আপনার আসছে, জাস্ট কোনো কথা ছাড়া এই তিনটাকে বাদ দিয়ে দিবেন। সহজ কথা, আপনার হিসাব মিলানোর জন্য অনেক সহজ হবে। তো এখানে এই যে দেখেন, তালব্যস্যটার জন্য অনেকে মিলাইতে পারে না, তো তালব্যস্যটা বাদ দিয়ে দিছি, এখন সেগুলো মিলাতে পারবেন। এখন দেখেন উপসর্গ আমার এইটুক, তাহলে এখন উপসর্গ বসান। স্বরে উপসর্গ, এরপরে তয় জফল আছে, জফলা থাকলে কি হবে? রস্বীকার। এখন জফল আছে কার সাথে? তয়ের সাথে, তাহলে রস্বীকার কার সাথে? তয়ের সাথে। তাহলে অতি, এটা হয়ে গেল। আর বাকি আছে কি? একটা আকার, বসায় দেন আকার। তার মানে অতি আর আ দুইটা হচ্ছে উপসর্গ, আর চর্য হচ্ছে মেইন ওয়ার্ড। আর তালব্যস্যটা এমনিতেই গায়েব। কথা বুঝতে পারছেন? তালব্যস্যটা হচ্ছে এমনিতেই গায়েব। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। এই, আমি একটা কথা বলি শুনেন, আমি যখন কোন উপসর্গ বুঝাবো, তখন যদি দেখি কেউ কোশ্চেন করছেন, তাহলে সেই প্রশ্নের আমি উত্তর দিব না। কারণ আমি যখন যেটা বুঝাচ্ছি, এমনও হইতে পারে আমার এই বুঝানোর মধ্যেই আপনার প্রশ্নের উত্তর লুকায় আসে। আমার কথা বুঝতে পারছেন? আপনি একটা জিনিস বুঝতেছেন না, তো আলটিমেটলি আপনি আপনার প্রশ্নটা করবেন, অবশ্যই করবেন, কিন্তু কখন? যখন আরেকজন প্রশ্ন করবে তার সেটা বুঝার পরে। এমনও তো হইতে পারে যে আরেকজন যে প্রশ্নটা করছে, সেই প্রশ্নটা আপনার চোখে পড়ে নাই, কিন্তু আপনি এখন বলার পরে আপনার মনে হয়েছে হ্যাঁ এটা তো আমি নিজেও পারি না। তাহলে কেন আরেকজনেরটা দেখতেছেন না? নিজের মতো করে কমেন্ট করতেই যাচ্ছেন, করতেই যাচ্ছেন। এইরকম হইলে তো আমি কমেন্ট সবারটা পড়তেই পারবো না। বুঝলেন নাই? কমেন্ট করবেন কখন? একটা একটা করে সলভ করবো, এরপর বলবো এখন কমেন্ট করেন, তখন করবেন। তারপর যাওয়ার আগে যে কমেন্টটা চোখে পড়বে সেটা দেখবো, তারপর আবার একটা করে সলভ করবো, এভাবে করবো। উল্টাপাল্টা খালি কমেন্ট করতেই থাকলে তাহলে হবে? তাহলে আমি প্রবলেম সলভ করবো কাটটা থেকে কাটটা সলভ করবো। ওকে ফাইন, তাহলে অত্যাশ্চর্য জিনিসটাকে আশা করি কি বুঝছেন। এরপর আসেন প্রজ্জ্বল। প্রজ্জ্বলের মধ্যে দেখেন এখানে কিন্তু আমার সন্ধির একটা ভাব আছে, সন্ধির একটা রুলস আমার এখানে আছে। সন্ধির রুলসটা কি? সন্ধির রুলস অনুসারে আপনি যদি এটাকে ভাঙেন, তাহলে ওকার আছে, ওকারটা থাকলে কি হয়? সন্ধিতে, সন্ধিতে ওকার থাকলে কি হয়? সন্ধিতে ওকার হয় হচ্ছে ওই যে সূর্য যুগ উদয়, সূর্যোদয় ওখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে সন্ধি করেন, তো প্র যোগ উজ্জ্বল, এটা হচ্ছে প্রজ্জ্বল। ঠিক আছে, প্র যোগ উজ্জ্বল, এটা হচ্ছে প্রজ্জ্বল। কেমন হইলো? সন্ধিতে প্রথম স্বরের পর স্বরের পর হ্রস্ব বা দীর্ঘ থাকলে দুটো মিলে ওকার হয়। সো এই যে দেখেন সূর্য যোগ উদয়, দুটো মিলে সূর্যোদয়, ওইরকম প্র যোগ উজ্জ্বল, দুটো মিলে প্রজ্জ্বল। তার মানে প্র একটা উপসর্গ, এটা আমরা বুঝলাম। এখনই উজ্জ্বল, উজ্জ্বল শব্দটা কি আর ভাঙা যায় না? অবশ্যই যায়। কেমনে যায়? জয় জয় আছে, তার মানে কি? জয় জয় মানে কি? দ্বিতীয় ব্যঞ্জন। তো দ্বিতীয় ব্যঞ্জন থাকলে একটা জয়ের পরিবর্তে খণ্ডত্ব বসে দিতে হবে। ব্যঞ্জন সন্ধির একটা রুলস আছে, আপনাদেরকে রুলস পড়াইছিলাম যেগুলো ব্যঞ্জন সন্ধির। সেই ব্যঞ্জন সন্ধির একটা রুলস ছিল এরকম যে ডয় ড, লয় ল, চয় চ, পয় প, দয় দ, নয় ন। অর্থাৎ দ্বিতীয় ব্যঞ্জন যদি দেখেন, তাহলে প্রথম ব্যঞ্জনটার পরিবর্তে একটা খণ্ডত্ব বা দ বসাই দিবেন।
তাহলে আমি এখানে কি বসাবো? আমি এখানে বসে দিব হচ্ছে খণ্ডত্ব। কেন খণ্ডত্ব বসাবো? কারণ উদ এই জয়ের পরিবর্তে উদ, আর বাকি যেটা আছে এটা বসে যাবে, তার মানে জল। তাহলে উদ্যোগ জল, উজ্জ্বল। তার মানে উপসর্গ দুইটা, একটা হচ্ছে প্র, একটা হচ্ছে উদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? একটা হচ্ছে প্র, একটা হচ্ছে উদ। তার মানে দেখেন, আপনার এই ওয়ার্ড থেকে আপনার উপসর্গ বের করার জন্য আপনার কি করতে হয়েছে? আগে সন্ধি করতে হয়েছে। কথা বুঝতে পারছেন? এই ওয়ার্ড থেকে উপসর্গ বের করার জন্য আপনার কি করতে হয়েছে? আগে সন্ধি করতে হয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, তাহলে আশা করি এটুকু বুঝছেন। এরপর দেখেন অভ্যুত্থান। অভ্যুত্থানের মধ্যে মেইন ওয়ার্ডটা কি বলেন? অভ্যুত্থানের মেইন ওয়ার্ডটা কি? অভ্যুত্থান আমি দেখতেছি আমার এখানে মেইন ওয়ার্ডটা হচ্ছে এই যে এইটু থান, মেইন ওয়ার্ডটা হচ্ছে থান। তাহলে এইটুকু উপসর্গ। এখন এইটুকু বসাই দেন, দেখেন সরেয়। ওকে ফাইন, সরেয় বসাই দিলাম। এরপরে ভয় জফল আছে, জফলা থাকলে কি হবে? রস্বীকার। জফল আছে কার সাথে? ভয়ের সাথে। তো রস্বীকার বলবে কার সাথে? ভয়ের সাথে। তার মানে অভি, একটা উপসর্গ হইলো। এখন এরপরে বাকি আছে কি? এই যে রস্যকারটা, এটা বাকি আছে না? তো বসাই দেন রস্যকার। আর এরপরে কি? এই যে একটা খণ্ডত্ব, এটা বাকি আছে না? এখানে থান এটা বসছে, কিন্তু এই খণ্ডত্ব তো বাকি আছে। এটা তো অভূত, মানে হচ্ছে একটা খণ্ডত্ব বাকি আছে, তো এই খণ্ডত্ব এখানে বসে দেন। তার মানে অভিযোগ উদ, দ্যাটস ইট। এখানে দুইটা উপসর্গ, মেইন ওয়ার্ড হচ্ছে থান, অভি আর উদ, এই দুইটা হচ্ছে উপসর্গ। এরপর দেখেন অত্যুৎপাদন। অত্যুৎপাদনের মধ্যে কি আছে? এখানেও মেইন শব্দটা হচ্ছে মানে মেইন শব্দটা হচ্ছে পাদো। পাদো শব্দের অর্থ হচ্ছে পা বা নিচে, ঠিক আছে? পা বা নিচে। যেমন কি ওই যে, যেমন মনে করেন আমি যদি বলি হিমালয়ের পাদদেশে তিনি বসবাস করেন, তাহলে পাদ শব্দের অর্থ হচ্ছে বা পায়ের কাছে, ঠিক আছে? মনে করেন হিমালয়ের পাদদেশে মানে হিমালয়ের পায়ের কাছে। ওকে ফাইন, এরকম। তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। আর এই দন্তনটা কি? দন্তন হচ্ছে প্রত্যয়, অতিরিক্ত অংশ। মূল শব্দের পর অতিরিক্ত অংশ প্রত্যয়, সেটা নিয়ে আমার হেডেক নাই। আমার হেডেক হচ্ছে আগে যেটা আছে এটা মূল শব্দের। এখন স্বরের জায়গায় বসাই দিলাম অ। এরপরে তয় জফলা আছে, এই যে জফলা, জফলা থাকলে কি হবে? রস্বীকার। জফলা আছে কার সাথে? তয়ের সাথে। তাহলে রস্বীকারটা বসবে কার সাথে? তয়ের সাথে। এখন তয় রস্বীকার কি কোনো উপসর্গ হয়? হয় না। তাহলে আপনি কি করবেন? এটাকে এটার সাথে অ্যাড করে দিবেন, অতি। ওকে ফাইন। এরপরে কি আছে? এরপরে বাকি আছে এই যে রস্যকারটা, এটা। সো বসাই দিবেন এই যে রস্যকার, এটা। আর এরপর বাকি আছে এই যে খণ্ডত্ব, এইটা। সো বসাই দিবেন এইটা। সো তার মানে কি হবে? তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে খণ্ডত্ব, তার মানে অতি যোগ উৎ, অত্যুৎপাদন শেষ। অত্যুৎপাদনের মধ্যে কয়টা? দুইটা। ওকে ফাইন। এরপর আসেন যদি বলি নিঃসংকোচ। নিঃসংকোচে কি আছে? কোচ মেইন ওয়ার্ড, বুঝতেই পারতেছেন। তাহলে উপসর্গ এখানে। এখন দেখেন, আগেই বলছি বিসর্গ সন্ধির কোনো সাইন থাকলেই কোনো কথা ছাড়া এটা বাদ, তার মানে এটার হিসাব বাদ। তাহলে উপসর্গ কয়টা? একটা উপসর্গ হচ্ছে নি, আর আরেকটা হচ্ছে তারপর হচ্ছে স, আর তারপর অনুস্বরের পরিবর্তে কি বসবে? অনুস্বরের পরিবর্তে বসে যাবে ম, দ্যাটস ইট। তার মানে নি আর সম দুইটা। ওকে ফাইন। এরপর আসেন অবিসংবাদ। এখানেও দুইটা, মানে মেইন ওয়ার্ড হচ্ছে বাদ, মেইন ওয়ার্ড হচ্ছে বাদ, তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। তাহলে এবার দেখেন স্বরে উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এরপর দেখেন বয়সিকের বি উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এরপর দেখেন দন্তস্ব উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। এবার অনুস্বর আছে, অনুস্বর থাকলে কি বসবে? অনুস্বর থাকলে ম বসে যাবে। তার মানে অ বি সম, তিনটা উপসর্গ আছে। অ বি সম, তিনটা উপসর্গ আছে। আশা করি যিনি প্রশ্ন করেছেন তার সকল প্রশ্নের উত্তর তিনি পেয়েছেন। আচ্ছা, আমরা এবার এই প্রশ্নের পরে সিরিয়ালের নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা আমি যখন বলবো তখন মানে প্রশ্ন করে নেন। এক পর্যন্ত আগের যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে আমরা একটু দেখি। ভাইয়া, অবগাহন শব্দের অব কি অর্থে প্রকাশ পেয়েছে? ওকে, ভেরি গুড। অবগাহন শব্দের অব কি অর্থে প্রকাশ পেয়েছে? অবগাহন, অবগাহন। আমার যতটুকু মনে আছে অবগাহন শব্দের অর্থ হচ্ছে বুক পানিতে নেমে গোসল করা। আমি যদি ভুল না করে থাকি, অবগাহন শব্দের অর্থ হচ্ছে বুক পানিতে নেমে গোসল করা। এক মিনিট চেক করে নিচ্ছি যদি ভুল না করে থাকি। অবগাহন, হ্যাঁ, জলে শরীর ডুবিয়ে স্নান করা, ঠিক আছে, এটা হচ্ছে অবগাহন। এখন দেখেন গাহ শব্দের অর্থ হচ্ছে মনে করেন শরীর ডুবিয়ে গোসল। গাহন শব্দের অর্থ হচ্ছে শরীর ডুবিয়ে গোসল, মানে মূল শব্দ হচ্ছে গাহ আর অবগাহ, আর অন্যটা হচ্ছে এক্সট্রা প্রত্যয়। তো মূল শব্দ হচ্ছে গাহ। গাহ মানে শরীর ডুবিয়ে গোসল করা, অবগাহ মানে বুক পানিতে নামে শরীর ডুবিয়ে গোসল করা। তার মানে কি? মানে মনে করেন যে এখানে একই সম্যক অর্থ দিচ্ছে, মানে গাহ শব্দের অর্থ যা, অবগাহ শব্দের অর্থ তা। গাহ শব্দের অর্থ যা, অবগাহ শব্দের অর্থ তা। তার মানে কি? তার মানে এখানে সম্যক অর্থ দিচ্ছে, সম্যক। সম্যক মানে কি? সম্যক মানে একই অর্থ দিচ্ছে, দুইটা একই অর্থ, খুব একটা পরিবর্তন হয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন। এরপরে বলছে স্যার এখানে তো অপনিব না, এখানে তো অপনিব না, আবার অ নিলে পয়ের আগে তো অ বসলে নিমোলজি অপ হওয়ার কথা না স্যার? কোনটা আছে যেটা বুঝে থেকে এই কথা বলছেন একটু দেখি।
অপ, আচ্ছা মেবি এইটা বুঝিতে গিয়ে অপ বলছেন যে অপ নিব কিনা। আচ্ছা অপ এই জায়গায় যদি আপনি নেন, নিতে পারেন, আপনি অপ উপসর্গ নিতে পারেন, কিন্তু অপ উপসর্গ এখানে নিলে কি হবে, এই যে রয় রস্যিকারটাকে তো উপসর্গ বানাইতে পারবেন না, তো এই কারণে পটাকে এটার সাথে রাখতে হয়েছে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আচ্ছা অপরিণামদর্শী, চমৎকার একটা পয়েন্ট বলেছেন একজন। আসেন দেখেন অপরিণামদর্শী এটাকে আমরা একটু ভাঙি, অপরিণামদর্শীকে আমরা একটু ভাঙি। আসেন অপরিণামদর্শী, অপরিণামদর্শী। ওকে, এইখানে প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে যে অপরিণামদর্শী শব্দের মূল শব্দটা কি। এই মূল শব্দটা বের করাটা হচ্ছে টাফ। মূল শব্দ যদি বের করতে পারেন তাহলে উপসর্গ বের করাটা খুবই ইজি। এখন দেখেন আপনাদের অনেকের কাছে মনে হবে এটার মূল শব্দ হচ্ছে দর্শী। এটা মনে হওয়াটাই স্বাভাবিক। আমি যখন প্রথম শিখি তখন আমার কাছে এরকমই মনে হয়েছে। আসলে মূল শব্দ এটা না। আচ্ছা না কেন? এখন মনে করেন আপনি জানেন না যে এটার মূল শব্দ এটা, আপনি মনে করছেন দর্শীর এই মেইন ওয়ার্ড, ঠিক আছে ধরে নিলাম দর্শী মেইন ওয়ার্ড, তাহলে এবার এইটুক তো নিশ্চয়ই উপসর্গ হবে, তাই না? এখন ভাবেন তো এমন কোন উপসর্গ আছে যেটা লাস্টে ম আছে? হ্যাঁ ম আছে, হ্যাঁ আছে সম, কিন্তু তার আগে তো স থাকতে হবে। স আছে এখানে? নাই। তো তার মানে কি ম আছে এমন কোন উপসর্গ হবে? নাই। ওকে ফাইন, তার মানে এই মটাকে আমার উপসর্গ বানানো যাবে না, যেহেতু তার মানে এটাকে মেইন ওয়ার্ড বানাতে হবে। এখন মেইন ওয়ার্ড কিভাবে বানাবেন? এখন মেইন ওয়ার্ড কিভাবে বানানো? এখন মেইন ওয়ার্ড বানানোর জন্য আপনার কি করতে হবে, এই মটাকে এর সাথে অ্যাড করতে হবে। তো অ্যাড করে দেন, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে মদর্শী। এখন বলেন মদর্শীর কোনো অর্থ আছে? মদর্শীর কোনো অর্থ নাই। তার হচ্ছে এখানে নাম, অ্যাকচুয়ালি মেইন ওয়ার্ডটা হচ্ছে আমার এখানে নাম, আর দর্শী হচ্ছে এখানে প্রত্যয়। যিনি দর্শন করেছেন তাকে বলা হয় দর্শী, মানে যিনি দর্শন মানে দেখার কাজটা করেছেন তাকে বলা হয় দর্শী। তো নামদর্শী এটা হচ্ছে বুঝাচ্ছে, আমার মূল শব্দ হচ্ছে নামদর্শী হচ্ছে প্রত্যয়, তার মানে উপসর্গ হচ্ছে দুইটা, অ আর পরি। দেখছেন কত সহজ, অ আর পরি মাত্র দুইটা উপসর্গ। এটা কিন্তু ভেরি ইজি, সবাই বের করতে পারবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মেইন ওয়ার্ডটা বের করতে পারে না। মেইন ওয়ার্ড যদি বের করতে পারেন তাহলে অপরিণামদর্শীর মধ্যে যে দুইটা উপসর্গ আছে এটা বের করাটা কি খুব টাফ? ভেরি সিম্পল। সো উপসর্গ বের করার আগে মেইন ওয়ার্ড বের করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। কথা বুঝতে পারছেন? উপসর্গ বের করার আগে মেইন ওয়ার্ড বের করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আচ্ছা অনুসন্ধানে ভাইয়া ধান মেইন ওয়ার্ড, তাহলে থাকে অনুসন। এখানে তো ভাইয়া ন যুক্ত ব্যঞ্জনে নাই, তাহলে কেন ম বসা, ম বসাবো? হ্যাঁ অনুসন্ধানে ন যুক্ত ব্যঞ্জনে নাই, অনুসন্ধান কথাটা বুঝছেন? অনুসন্ধানে মেইন ওয়ার্ডটা হচ্ছে ধান, কথাটা বুঝছেন? মেইন ওয়ার্ড হচ্ছে ধান, তার মানে মেইন ওয়ার্ড আমার এইটুক। তাহলে এই যে নটা, এই নটা কি ধয়ের সাথে যুক্ত ব্যঞ্জন অবস্থায় আছে না? তো এই নট ধটা অর্থ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই নটা তো যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে। তাহলে এই নটা কি যুক্ত ব্যঞ্জন হিসেবে আছে যেহেতু, সুতরাং এই নয়ের পরিবর্তে বসবে হচ্ছে কি ম। কথা বুঝতে পারছেন? এই নয়ের পরিবর্তে বসবে কি ম। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা এখন প্রশ্ন করছে, এখন আপনার মধ্যে আপনার আরেকটা জিনিস জানার ছিল যে এখানে তো নকে সিঙ্গেল ওয়ার্ড ধরে সামনে অ বসায়া উপসর্গ হয়, উত্তর হচ্ছে না। তা আপনি পারবেন না। কেন পারবেন না? দেখেন পারবেন না কারণ হচ্ছে আপনি যদি এটা চিন্তাও করেন যে নকে সিঙ্গেল ওয়ার্ড ধরে আমি অনু ধরবো, অনু, এরপরে স এর জায়গায় বসে গেল, এরপরে নয়ের আগে আমি অন উপসর্গ ধরবো। এখন এখানে কি আপনি অন বসাতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ সিঙ্গেল লেটার বসানোর আগে তো দেখতে হবে যে আগের উপসর্গের শেষে স্বরে উচ্চারিত হচ্ছে কিনা। দেখেন স অ উচ্চারিত হচ্ছে না, হচ্ছে তো, সুতরাং আপনি কি এটাকে বসাতে পারবেন? বলেন আপনি কি এটাকে বসাতে পারবেন? পারবেন না। আপনার তখন কি করতে হবে? আপনার তখন এই উপসর্গটাকে এটার সাথে অ্যাড করে দিতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন এটা তো কোনো উপসর্গ হয় না, সন কোন উপসর্গ হয় না, হয় হয় না, তো তখন এই জন্য বেস্ট অ্যান্সার কি? বেস্ট অ্যান্সার হচ্ছে এটা দন্ত ন, ওইটাই আমি যেটা বলছি ওইটি, অনু আর সম। কনসেপ্টটা কি ক্লিয়ার? বেস্ট অ্যান্সার আমি যেটা বলছি এটাই। ওকে ফাইন, এরপর আসেন, এরপর হচ্ছে কি বলছেন? ওকে স্যার আবশ্যকের মূল শব্দ তো বশ্যক আসছে, কিন্তু এই বশ্যক অর্থ কি? আচ্ছা বশ্যক অর্থটা হচ্ছে বশ্যতা স্বীকার করে নেয়। যে বশ্যক শব্দের অর্থ হচ্ছে যিনি বশ্যতা স্বীকার করে নেন। এটা হয়তো আধুনিক বাংলা অভিধানে নাই, বাট হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে আছে, ঠিক আছে। ওকে ফাইন, বশ্যক মানে হচ্ছে বশ্যতা স্বীকার করে নেন যিনি। আচ্ছা এরপর আসেন ভাইয়া উপসর্গ যোগে গঠিত শব্দ কখন সদৃশ হবে, কখন ক্ষুদ্র হবে? এটা গতকালকে বুঝাইছি। উপসর্গযুক্ত শব্দ কখন সদৃশ হবে, কখন ক্ষুদ্র হবে। ব্যাপারটা হচ্ছে দেখেন, উপসর্গযুক্ত শব্দ, উপসর্গযুক্ত শব্দ কখনো হবে সদৃশ আর কখনো হবে ক্ষুদ্র। এখন কখন হবে সদৃশ, কখন হবে ক্ষুদ্র, এটা ডিপেন্ড করে
মেইন যে জিনিসটা আপনি বোঝাচ্ছেন সেটার উপরে। ধরেন এটা হচ্ছে মেইন মানে সেন্টার, এখন আপনার উপসর্গযুক্ত যে শব্দটা সেই শব্দটা মেইন সেন্টারের বাইরে, যদি তাই হয় তখন সেটা হচ্ছে ক্ষুদ্র, তখন সেটা হচ্ছে কি, তখন সেটা হচ্ছে ক্ষুদ্র। আর যদি এটা ভিতরে হয় তখন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সদৃশ। যদি এটা ভিতরে হয় তখন সেটা হচ্ছে সদৃশ। যেমন দেখেন এইটা মনে করেন পৃথিবী, এইটা মনে করেন কি বলেন, এইটা মনে করেন পৃথিবী, ওকে, এটা পৃথিবী। এখন পৃথিবীর বাইরেই হচ্ছে কি চাঁদ, এটা হচ্ছে কি বলেন চাঁদ। তো চাঁদটা তো পৃথিবীর বাইরে, তো চাঁদটা তো পৃথিবীর উপগ্রহ, চাঁদটা হচ্ছে পৃথিবীর কি বলেন উপগ্রহ। তাহলে এখানে উপগ্রহ দ্বারা কি অর্থ বোঝাচ্ছে, ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ পৃথিবী গ্রহের চেয়ে ছোট গ্রহ। কথা বুঝতে পারছেন, ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে। কিন্তু দেখেন আমি আবার যদি বলি যে আহ আমি যদি বলি উপনদী, ঠিক আছে, তাহলে উপনদী বা যদি বললাম উপভাষা, তাহলে এবার খেয়াল করেন, মনে করেন উপভাষা, কি বলছি উপভাষা। এখন উপভাষা যে মনে করেন এটা পুরোটা বাংলা ভাষা, এর মধ্যে এটা ময়মনসিংহের ভাষা, এটা জামালপুরের, এটা কিশোরগঞ্জের, এটা টাঙ্গাইলের, এটা সিলেটের, চট্টগ্রামের, ঢাকার, নোয়াখালীর, বরিশালের, ঠাকুরগাঁয়ের, রংপুরের, বগুড়ার, আলাদা আলাদা ভাষা। সারা বাংলাদেশের মানুষের আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা অঞ্চলের আলাদা আলাদা ভাষা আছে। তো এই যে ভাষাগুলো আছে, এখন এই ভাষাগুলো তো মনে করেন, এই ভাষাগুলো তো মনে করেন যে মানে সবই বাংলা ভাষার ভেতরেই, এমন না যে বাংলা ভাষার বাইরে। কথা বুঝুন নাই, বা মনে করেন আমি যদি বলি উপজেলা, তাহলে উপজেলাটা তো আর মনে করেন জেলার বাইরে না, তাই না, উপজেলাটা তো আর জেলার বাইরে না, মনে করেন এটা পুরোটা ঢাকা জেলা। তো উপজেলা এটা কি ঢাকা জেলা, তো ঢাকা জেলার মধ্যে উত্তরা, উত্তরা তো ঢাকার মধ্যেই, ঢাকা উত্তর হচ্ছে ঢাকার একটা উপজেলা, তাই না। আমি যদি বলি ধানমন্ডি, বনানী, উত্তরা, গুলশান, ঠিক আছে, মিরপুর, ঠিক আছে, ফার্মগেট, তো এগুলো তো ঢাকার মধ্যেই, ঢাকার বাইরে, ঢাকার মধ্যে। সো ভিতরে বুঝাইলে সেটা হচ্ছে সদৃশ, আর ভিতরে না বুঝাইলে সেটা ক্ষুদ্র। তবে যদি অপশনে না থাকে তাহলে জায়গা অনুসারে আপনি চেঞ্জও করতে পারেন চাইলে। ওকে ফাইন। এটা কি ভাইয়া বুঝলাম না, সবার লাইভে নোটিফিকেশন আসে না। আমি তো দিছি ভাই, না দিলে আমি কি করে, মানে দিলেও যদি না পান তাহলে কি করে। ভাইয়া অন্বেষণ বইয়ের 120 নম্বর এন্ড 121 নম্বরটা প্রবলেম। আচ্ছা, অন্বেষণ বইয়ের 120 এবং 121 নম্বরটা প্রবলেম। অন্বেষণ বইয়ের 120 এবং 121 নম্বরটা প্রবলেম। ওয়েট এক মিনিট। 120 অন্বেষণ বইয়ের 120 হচ্ছে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। বাক্যটিতে উপসর্গ কয়টা, অত্যাবশ্যক এটাই তো নাকি, তাহলে দুর্নীতি এখানে উপসর্গ একটা, দূর, ঠিক আছে, অনুসন্ধান অনুয়ার্সন দুইটা, অত্যাবশ্যক অতিয়ারা দুইটা, ঠিক আছে। মানে এখানে সমস্যা কোথায়, কারেক্ট অ্যান্সার হচ্ছে তাহলে 1 2 3 4 5, পাঁচটা উত্তর সি। 120 ঠিকই তো আছে, মানে প্রবলেম কোথায়। অন্বেষণ বইয়ের 120 নাম্বার, 120 নাম্বার, এই 121 নাম্বার প্রবলেম। 120 নাম্বার আর 21 নম্বরে বলছে প্রত্যুপকার শব্দে কয়টা উপসর্গ আছে। এই অনুসন্ধান, এটা তো ব্যাখ্যাই দেওয়া আছে, এটা তো প্রবলেম হওয়ার কি আছে, এটা তো বুঝলাম না। আর হচ্ছে প্রত্যুপকার শব্দে কয়টা উপসর্গ আছে, দেখেন প্রত্যুপকার, প্রত্যুপকার। এখন দেখেন আপনার এখানে মেইন ওয়ার্ড কি, মেইন ওয়ার্ড হচ্ছে কার, তাহলে উপসর্গ হচ্ছে এইটুক। এখন দেখেন তাহলে এটা হচ্ছে আমার প্রথম উপসর্গ। এরপর দেখেন তয় জফলা আছে, তাহলে জফলা থাকলে কি হবে রস্বীকার। এখন জফলা থাকলে রস্বীকার হবে, এটা তো ঠিক আছে। জফলা আছে কার সাথে, তয়ের সাথে, তাহলে রস্বীকার হবে কার সাথে, তয়ের সাথে। এখন এটা সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে আগে কি বসবে কিন্তু এখানে আমি অবসাতে পারবো না। কেন পারবো না, কারণ আগের উপসর্গ শেষে উচ্চারিত হচ্ছে, আমার এটা বসানো যাবে না। তাহলে আমার কি করতে হবে, এই তৈরি শিকারকে এটার সাথে আমার অ্যাড করে দিতে হবে। তার মানে এটা হচ্ছে প্রতি, এটা হচ্ছে আমার কি বলেন, এটা হচ্ছে প্রতি। এরপরে বাকি আছে আমার এই যে রস্যুকারটা, অর্থাৎ এখানে রস্যুকার আর এখানে হচ্ছে সো তার মানে উপসর্গ দুইটা, একটা হচ্ছে প্রতি, একটা হচ্ছে উপ, একটা হচ্ছে প্রতি, একটা হচ্ছে উপ। আশা করি বুঝছেন, ওকে ফাইন। এরপর হচ্ছে এরপর হচ্ছে বলছেন অপব্যবহার। আচ্ছা এটা কি বলছেন, হ্যাঁ অপব্যবহার, অপ্রতিবিধান, এই দুটো একটু দেখান। আচ্ছা অপব্যবহার আর অপ্রতিবিধান, ওকে, অপব্যবহার আর অপ্রতিবিধান খেয়াল করেন। অপব্যবহার, দেখেন এখানে আপনার মেইন ওয়ার্ড কি, মেইন ওয়ার্ড হচ্ছে হার, তাহলে উপসর্গ হচ্ছে আপনার এইটুক। এখন দেখেন সরয় এটা হচ্ছে আপনার একটা উপসর্গ। এরপরে বয় জফলা আছে, জফলা থাকলে কি হবে রস্বীকার। এখন জফলা থাকলে রস্বীকার হবে, জফলা আছে কার সাথে, বয়ের সাথে, রস্বীকার কার সাথে, বয়ের সাথে। বাকি আছে কি, বাকি আছে আরেকটা তো এই বটা তো সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে কি বসবে, বসবে। এবং এখানে অবসর যাবে কি যাবে না, যাবে, কারণ আমার আগের উপসর্গ শেষে উচ্চারিত হয় নাই। তো তার মানে আমার কি বসবে, এখানে বসবে।
তার মানে অপ বি অব, এখানে হচ্ছে তিনটা উপসর্গ অপব্যবহারের মধ্যে। আর এটা কি বলছেন, আর এটা বলছেন হচ্ছে অপ্রতিবিধান। ভেরি সিম্পল, খেয়াল করেন, অপ্রতিবিধান, অপ্রতিবিধান। এখানে অপ্রতিবিধানের মধ্যে আমার মেইন ওয়ার্ডটা হচ্ছে ধান, তাহলে উপসর্গ হচ্ছে অ, উপসর্গ হচ্ছে অ, দেন হচ্ছে প্রতি, দেন হচ্ছে বি। দেখেন অ একটা উপসর্গ, দেন প্রতি একটা উপসর্গ, দেন বি একটা উপসর্গ, টোটাল তিনটা আছে, অ, প্রতি এবং বি, তিনটা উপসর্গ আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। স্যার বেকার শব্দটি কি উপসর্গ সাধিত? বেকার, আচ্ছা একজন প্রশ্ন করছে স্যার বেকার শব্দটা কি উপসর্গ সাধিত? প্রথম কথা হচ্ছে লজিক্যালি তো উপসর্গ সাধিত হওয়ার কথা, কারণ কার দ্বারা বোঝায় কর্ম, আর বেকার দ্বারা বোঝায় যার কর্ম নাই। বে এখানে নাই অর্থ প্রকাশ করে, তো সেই হিসাবে বেকার, বেকারের কার এটা মূল শব্দ, আর বে দ্বারা বোঝায় হচ্ছে নাই, মানে হচ্ছে যেমন বেয়াদব মানে আদব নাই, ঠিক আছে, বেমালুম মানে মালুম নাই, তাহলে বেকার মানে কার নাই, কার মানে কর্ম, তার মানে সেই হিসাবে বেকার মানে তো এটা ফার্সি উপসর্গ যুগে এটাই হওয়া উচিত। কথা বুঝতে পারছেন? আচ্ছা এরপর আসেন, এরপরে কি বলছেন, এরপরে বলছেন হচ্ছে স্যার টেক্কা বইয়ের এক কথা প্রকাশ টপিকের 132, 33, 96 এই তিনটা একটু ক্লিয়ার করে দেন, কেন এই তিনটা কি হয়েছে? ওয়েট, টেক্কা বইয়ের এক কথায় প্রকাশের, টেক্কা বইয়ের এক কথায় প্রকাশের 132, 33, 36, টেক্কা বইয়ের এক কথায় প্রকাশের, টেক্কা বইয়ের এক কথায় প্রকাশের 132, 33, 32, 33, 196 এই তিনটা, 132, 33, 196 এটা কি মানে 132, 33, 196 এটা কি মানে প্রশ্ন নাম্বার, মেবি প্রশ্ন নাম্বারই হবে, প্রশ্ন নাম্বারই হবে 132, 33। আচ্ছা আগে একটু মেইন ওয়ার্ড, মেইন ইয়াটা দেখে নি। 132 আছে নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, আর গোপন করার ইচ্ছা জুগুপ্সা। ওকে, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, গোপন করার ইচ্ছা জুগুপ্সা। ওকে, তারপরে কি আছে 196, 196 কি বলছি, 196 বলছি গমন করার ইচ্ছা জুগুপ্সা, না গমন করার ইচ্ছা জুগুপ্সা হবে না, গোপন বা এটা ওইটা ঠিক আছে, এটা জুগুপ্সা হবে না, এটা আমি এই যে দেখেন অলরেডি আমি এটা ইয়া লিখে রাখছি 196 এটা হবে জিগমিশা, এটা ভুল আছে, এটা হবে জিগমিশা, ঠিক আছে 196 এটা আমি অলরেডি ইয়া করে রাখছি, টেক্কার যখন সংশোধনী দিব সংশোধনীর মধ্যে এটা পেয়ে যাবেন। এটা গমন করার ইচ্ছা এটা আমি আগের থেকে মার্ক করে রাখছি, এটা হচ্ছে জুগুপ্সা হবে না, এটা হবে জিগমিশা। তবে 132, 33 যেটা আছে এটা ঠিকই আছে, নিন্দা করার ইচ্ছা এবং গোপন করার ইচ্ছা দুইটাই জুগুপ্সা দ্বারা বুঝায়। কথা বুঝতে পারছেন? দুইটাই জুগুপ্সা দ্বারা বুঝায়। ওকে ফাইন, এরপরে কি আছে ভাইয়া, নিমখুন, নিমখুন শব্দে কোন, নিমখুন কোন শব্দে নিম অর্থে ব্যবহৃত হয়েছে আর অচিন শব্দের অ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা নিমখুন শব্দের নিম আর অচিন শব্দের অ, দেখেন প্রথমত হচ্ছে নিমখুন, নিমখুন নরমালি মানে নিমরাজি দ্বারা বোঝা হচ্ছে মনে করেন যে মানে হালকা রাজি, বা নিমখুন দ্বারা বোঝা হচ্ছে হালকা খুন মানে অ্যাটেম্প টু মার্ডার, পুরোপুরি মার্ডার না, অ্যাটেম্প টু মার্ডার, এটা হচ্ছে মনে করেন নিম না, মানে নিম মানে কি, নিম মানে হচ্ছে আধা বা অল্প, নিম মানে কি আধা বা অল্প। মনে করেন আপনাকে জিজ্ঞেস করছে মা এই ছেলেকে তুমি বিয়ে করতে কি রাজি, এখন আপনি মনে করেন কিছু বলতেছেন না, আপনি হচ্ছে মনে করেন লাজুক লাজুক ভাবে খালি বলতেছেন যে আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই, মানে কি মানে আপনার পছন্দ। আর যদি পছন্দ না হয় তাহলে কি আপনি এই কথা কইবেন যে আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই, তখন হলে না এটা পছন্দ হয় নাই, ডিরেক্ট কথা তখন। কথা বুঝতে পারছেন তো? ব্যাপারটা হচ্ছে পছন্দ না হইলে তখন হচ্ছে ডিরেক্ট কথা, আর পছন্দ হইলে কি, পছন্দ হইলে হচ্ছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিমরাজি মানে হচ্ছে মানে আধা রাজি, পুরোপুরি মানে বলার মতো আর কি, বুঝতে পারছেন? আর যদি আপনি লাফায় লাফায় কন জি আব্বা আমার খুব পছন্দ হয়েছে জলদি বিয়ের ডেট ফিক্স করেন, তাহলে তো আপনারা মনে করেন যে অন্যরকম ভাববে সবাই। ওকে, এরপরে কি ও অচিন, অচিনের ব্যাপারটা হচ্ছে দেখেন অচিন, অচিন এখানে হচ্ছে চিন মানে হচ্ছে চেনা, তো অচিন মানে চিনি না, মানে হচ্ছে নঞ্চর্থক অর্থ এটা বলাটাই সর্বোত্তম, কিন্তু আমাদের ক্লাস 9 এর ব্যাকরণ বইতে অচিনকে অজানা অর্থ দিছে, তো সরি অচিনকে দিছে হচ্ছে আহ অচিনকে কি কি অর্থ দিছে, নঞ্চর্থকই তো দিছে মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে নাই অচিন শব্দটা কি অর্থ দিছে আমাদের ক্লাস 9 এর ব্যাকরণ বইতে, নঞ্চর্থক হওয়ার কথা, বাট অচিন একটা মানে এটাই দিছে না অন্য একটা অর্থ দিছে আমার মনে নাই। দেখেন অচিন মানে কি, অচিন মানে হচ্ছে আমি চিনি না, তো চিনি না মানে কি না অর্থ প্রকাশ করতেছে না, তার মানে না বোধক অর্থ প্রকাশ করতেছে বিধায় এটা কি, এটা হচ্ছে নঞ্চর্থক। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কি নঞ্চর্থক।
বা নং অর্থক। আচ্ছা, এরপর হচ্ছে স্যার অর্থ আছে কিনা এটা নিয়ে কনফিউশন লাগে, এইটা কিভাবে বুঝবো? আচ্ছা, অর্থ আছে কিনা এটা নিয়ে কনফিউশন লাগে, এটা কিভাবে বুঝবেন? এখন এইটা আসলে বোঝার জন্য প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। যেমন বর্ষক শব্দের যে অর্থ আছে এটা যদি আপনি না জানেন, থান শব্দের যে অর্থ আছে এটা যদি আপনি না জানেন, তাহলে আলটিমেটলি আপনার ভাই এটা প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। তো এই ক্ষেত্রে আপনার কি একটাই উপায়, সেটা হচ্ছে ভাই যত পারেন প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিসের জন্য আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার বইতে যা আছে এর বাইরে কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। সো যা দিছি এগুলোই প্র্যাকটিস করেন, বুঝে বুঝে, এই কয়টাই অর্থ সহকারে বুঝে বুঝে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ এর বাইরে আর আসবে না। যে ছকটা দিছিল ওই ছকটা, অন্বেষণ বা টেক্কা বইয়ের যে, মানে অন্বেষণ বা ধ্রুব বইয়ের যে ছকটা দিছি ওই ছকটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে কি বলছেন, স্যার বাংলা শব্দের জন্য ভালো অ্যাপস কোনটা? এটা আজকে 28 নম্বর 29 নম্বর ক্লাস, মনে হয় 29টা ক্লাসে এটা বলছি। বানান আন্দোলন ভালো অ্যাপস। আচ্ছা, এরপর হচ্ছে সৈন্য এর নিত উপসর্গ হয়, সৈন্য এর নিত উপসর্গ হয়, এটা কেন গতকাল ধরলেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরে খোদা রে খোদা ভাই, আমি ওই যে বুঝছি, আমি আপনি কোনটা বলছেন, সৈন্য সমবিব্যাহার একটা বাক্য বলছিলাম, সেই বাক্যের সৈন্য শব্দের মধ্যে এই যে নয় জফলা আছে, তো জফলা থাকলে রস্বীকার হবে, আর জফলা আছে নয়ের সাথে, রস্বীকার হবে নয়ের সাথে, এইটা কেন আমি ধরলাম না ভাই? সৈন্য শব্দের নিটা আছে লাস্টে, উপসর্গ বসে ফার্স্টে। এখানে সৈন্য শব্দের নিকে যদি উপসর্গ ধরেন তাহলে মেইন ওয়ার্ড কোথায়? মেইন ওয়ার্ড কি এটা? আর তাছাড়া এটার অর্থই বা কি? কথা বুঝেন নাই? এখানে তো সৈন্য শব্দটাকে আপনি ভাঙলে অন্য কিছু পাচ্ছেন না। মানে সৈন্য শব্দের মধ্যে উপসর্গ বাদ দিলে তো একটা মূল শব্দ থাকতে হবে, মূল শব্দ আছে, তাহলে আপনি নিকে কেমনি উপসর্গ ধরবেন? আর তাছাড়া নিয়ে আছে লাস্টে, উপসর্গ বসে ফার্স্টে। কথা বুঝতে পারছেন? এই জন্য নিকে আমরা গতকালকে ধরি নাই। আশা করি বুঝতে পারছি। এরপর আসেন অভিব্যক্তি। অভিব্যক্তির ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখেন, অভিব্যক্তির ব্যাপারটা হচ্ছে, এটা একটু দেখি আমরা। দেখেন অভিব্যক্তির যে ব্যাপার, অভিব্যক্তি, অভিব্যক্তির ব্যাপারটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে জফলা আছে। এখন মানে প্রথমত অভিব্যক্তির মধ্যে আপনার কাছে ব্যক্তিকে মেইন ওয়ার্ড মনে হবে, উপসর্গ মনে হবে অভি, এটা একটা উপসর্গ, এটা মনে হবে। কিন্তু এই যে ব্যক্তি, এটাকে আবার সন্ধি অনুসারে ভাগ করা যায়। সন্ধি অনুসারে এটাকে ভাগ করলে কি হবে? দেখেন, এটাকে ভাগ করলে হবে হচ্ছে বি যোগ উক্তি। সন্ধির একটা রুলস আছে না, ওই যে রস্বই বা দীর্ঘ এর পরে যদি রস্বই বা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বর থাকে, ঠিক আছে, তাহলে দুইটা মিলে জফলা হয়। ঠিক আছে, দুইটা মিলে জফলা হয়। ওই রুলস অনুসারে এই ব্যক্তি ওয়ার্ডটা হয়েছে। এই যে বয় জফলা মানে রস্বীকার, বয় রস্বীকারের পরে যে রস্বীকার এইটা, আর উক্তি রস্যকার, এই দুইটা মিলা হয়েছে হচ্ছে জফলা। বুঝতে পারছেন? তার মানে ব্যক্তির মধ্যে মূল শব্দটা উক্তি, এটা হিডেন ভাবে আছে। তার মানে উপসর্গ হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে অভি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে অভি, একটা হচ্ছে বি, এই দুইটা হচ্ছে উপসর্গ। কথা কি বুঝতে পারছেন? উপসর্গ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে অভি। আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার ন কিভাবে ন হয়ে গেল? আমি বুঝছি আপনি কোন প্রশ্নটা করছেন। আপনি প্রশ্ন করছেন এটা অপরিণামদর্শী যখন আমি বলছি, অপরিণামদর্শী যখন আমি বলছি, তখন আমার মূল শব্দের মধ্যে মূর্ধন্য আছে, কিন্তু আমি যখন মূল শব্দ ধরছিলাম তখন আমি ধরছিলাম নাম। তো আপনি এই জন্য জিজ্ঞেস করছেন যে ন কিভাবে ন হয়ে গেল। মানে আসলে আমি যদি ভুল না করে থাকি, আপনি এটাকেই বুঝাইছেন, যদি এটা অনেক আগে বুঝাইছি, কারণ এই কোশ্চেন গুলা এত বছর যাবত এতবার সলভ করছি, এখন স্টুডেন্টরা প্রশ্ন করলে বুঝি যে আসলে কোনটা বুঝাইছে। তো এই মূর্ধন্যটা কেন দন্তন্য হইলো? অ্যাকচুয়ালি মূল শব্দটা তো আমার নাম, দন্তন্য। এখানে সে না আমার মূর্ধন্য হবে, কারণ এটা র আছে, র এর পরে রি র এর পরে বসছে, দেখে এটা মূর্ধন্য বসছে। নর্মালি তো যেমন দেখেন, আমি নর্মালি যখন বলি নাম, নাম শব্দের আগে আমি যখন পরি উপসর্গ বসাই, তখন আমার এটা কি হয়ে যায়? তখন নামটা কি মূর্ধন্য হয়ে যায় না? পরিণাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যখন বলি মান, তো মান শব্দটা কি দন্তন্য। যখন বলি প্রমাণ, তখন এটা কি? তখন এটা মূর্ধন্য হয়ে যায় না? বলেন, তখন কি এটা মূর্ধন্য হয়ে যায় না? প্রমাণ মূর্ধন্য হয়ে যায় না? তো আমার মূল শব্দ তো দন্তন্যই ছিল, মূল শব্দটা এখানে দন্তন্য, বাট র বসার কারণে নত্য বিধানের নিয়ম অনুযায়ী এটা মূর্ধন্য হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি ক্লিয়ার। ওকে, এরপরে বলছে স্যার ওই যে ওইটার যে অর্থ আছে ওইটাই তো বুঝি, ওইটার যে অর্থ আছে সেইটাই তো বুঝি না। ভাইয়া দেখেন, আসলে ওই যে ওইটার যে অর্থ আছে সেইটা বুঝতে হলে আপনাকে ওইটা প্র্যাকটিস করতে হবে। ওইখান থেকে বেশি করে আপনি অতবার প্র্যাকটিস করবেন, অতবার প্র্যাকটিস করলেই জিনিসটা আপনার ওইভাবে মনে থাকবে। ঠিক আছে? এখানে আসলে অন্য কোনো বইয়ে নাই। ওকে ফাইন। কি বলছেন, বেড়ানো কোন অর্থ প্রকাশ পেয়েছে? বেড়ানো কোন অর্থ প্রকাশ পেয়েছে মানে?
আপনার প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা বুঝিনি আমি। বেড়ানো কোন অর্থ প্রকাশ পেয়েছে মানে এটা প্রশ্নটা, এটা কি প্রশ্ন? বেড়ানো কোন অর্থ প্রকাশ পেয়েছে মানে এটা বেড়ানো অর্থে কোনটি প্রকাশ পেয়েছে এটা হইতে পারে, কিন্তু বেড়ানো কোন অর্থ প্রকাশ পেয়েছে এটা আসলে হয় না। প্রশ্নটা মনে হয় ভুল করছেন। আচ্ছা, এরপর দেখেন অভিসন্ধান, এখানের মধ্যে উপসর্গ অভি আর সম, ধান মেইন ওয়ার্ড, ধান মেইন ওয়ার্ড, অভি আর সম। আচ্ছা, বাংলা ডিকশনারি কোন অ্যাপ ইউজ করেন? এটা হচ্ছে বানান আন্দোলন, বানান আন্দোলন। আচ্ছা, এরপরে বিশাল একটা দিছে, ওরে বাপরে। আচ্ছা দেখেন, আমরা একটু সলভ করি। সমানাধিকরণ, সম অনা অধি, এখানে সমা এর আটা কি বাদ যাবে? আচ্ছা, সমানাধিকরণ, সমানাধিকরণ হচ্ছে সবচেয়ে কঠিন, মানে পুরো উপসর্গের বিশ্লেষণের মধ্যে সমানাধিকরণ এটা হচ্ছে সবচেয়ে কঠিন। আচ্ছা, আমি এটা পুরো বোর্ডের অর্ধেক প্রশ্নটা খাই ফেলছে, এই জন্য আমি এটা আপাতত হাইড করে রাখলাম, নইলে বোর্ডে লেখাই দেখা যাবে না, পুরো বোর্ডের অর্ধেক কোশ্চেন ওটা খাই ফেলছে। আচ্ছা দেখেন, ব্যাপারটা হচ্ছে সমানাধিকরণ, সমাকরণ, খুব ভালো করে বুঝান, একবারই বুঝাবো, খুব ভালো করে বুঝেন সবাই, একবারই বুঝাবো, এবং এটা নিয়ে সবার প্যাচ থাকবে, মানে প্যাচ আছে, কেউ এটা এক্স্যাক্টলি আমাকে বুঝাই দিতে পারবেন না, ঠিক আছে? সো এটা ভালো করে বুঝেন, এটা নিয়ে কিন্তু প্যাচ আছে। দেখেন, সমানাধিকরণ এটার মধ্যে আমার মূল শব্দটা হচ্ছে রণ, এটা তো হয় না, মানে এটা হয় কিন্তু কত কোন উপসর্গ হয় না, বুঝিনি। সো আমার মূল শব্দটা হচ্ছে করণ, মূল শব্দটা হচ্ছে কি বলেন? করণ। তাহলে এইটুকু হচ্ছে আমার উপসর্গ। এখন উপসর্গ যদি এইটুকু হয়, তাহলে সিঙ্গেল সিঙ্গেল একটু একটু করে আমি কি করব? আমি হচ্ছে আমার মানে ইয়াটা ভাঙবো, উপসর্গগুলো ভাঙবো। তাহলে প্রথমে হচ্ছে স, বলেন স উপসর্গ হয় কি হয় না? হয়। এরপর হচ্ছে ময় আকার, এখন দেখেন ময় আকার মা কোন উপসর্গ হয়? হয় না। তো এটা সিঙ্গেল লেটার থাকলে তার আগে আমি অবশ্যই অমা, কোন উপসর্গ হয়? তাও হয় না। তো তাও যেহেতু হয় না, তাহলে আমি কি করব? তাহলে আমি এই মটাকে এটার সাথে অ্যাড করে দিব, মটাকে এটার সাথে অ্যাড করে দিব, তার মানে হয়ে গেল সমা। এখন বলেন সমা কোন উপসর্গ হয়? তাও হয় না। সমা কোন উপসর্গ হয়? তাও হয় না। তাহলে এখন আমি কি করব? এখন আমি মটাকে ভেঙে ফেলবো, যেহেতু তাও কোন উপসর্গ হয় না, কিছু করার নেই, এখন আমি মটাকে ভেঙে ফেলবো। তাহলে ম যোগ আ, এটা হচ্ছে সমা। এখন মানে ময়কার মা ভেঙে ফেললাম আমি, এখন এই মটা কোন উপসর্গ হয়? হয় না। কিন্তু এটা তো আমার এটা তো আমি যদি ইয়া করি, কি বলে, ময়ের সাথে, মানে যেহেতু সিঙ্গেল লেটার দিলে উপসর্গ হবে না, সো আমি শয়ের সাথে অ্যাড করে দিব, তার মানে সম এটা একটা উপসর্গ। তার মানে সমা পর্যন্ত, তার মানে বুঝেন, তাহলে সমা পর্যন্ত আমার বিশ্লেষণটা হচ্ছে সম যোগ আ। সমা পর্যন্ত আমার বিশ্লেষণটা কি বলেন? সম যোগ আ, এটা হচ্ছে আমার সমা পর্যন্ত বিশ্লেষণ, ঠিক আছে? সম যোগ আ। এরপরে কি আছে? নয়াকার না। এখন দেখেন, নয়াকার না কোন উপসর্গ হয় কি হয় না? হ্যাঁ হয়। না উপসর্গ আছে কোথায়? ওই যে ফার্সিতে আছে, নিমফি বেদর কার বদ না কম্বর্ব, না আছে না ফার্সিতে আছে। এখন না উপসর্গ হয়, কিন্তু তারপর এখানে না উপসর্গ বসানো যাবে না। কেন যাবে না? আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে, মূল শব্দটা এটা যদি বাংলা বা তৎসম হয়, চেষ্টা করতে হবে তার পূর্বে যেন বাংলা বা তৎসম উপসর্গই বসে। মানে এইটা যদি একদম শেষে না পারা যায়, তখন কিছু করার নাই, আপনি অন্য উপসর্গ বানাইতে পারেন, বাট চেষ্টা করতে হবে এটাকে, যেহেতু শব্দটার মধ্যে মূর্ধন্য আছে, তার মানে এটা তৎসম উপসর্গ, তাই না? তো চেষ্টা করতে হবে, মানে তৎসম শব্দ, তো চেষ্টা করতে হবে এটার পূর্বে আপনি কোন একটা তৎসম বা কোন একটা বাংলা উপসর্গ এই দুটা বসানোর চেষ্টা করেন। আচ্ছা, এখন তাহলে চিন্তা করেন, অ, অঘা, অজ, অনা, এখানে সিঙ্গেল লেটারের পূর্বে আমি যদি একটা অ দেই, তাহলে অনা উপসর্গ হয়, এবং এখানে অবসানো যাবে। কেন যাবে? কারণ দেখেন এইখানে মানে যেখানে সিঙ্গেল লেটার বসাবো তার আগের উপসর্গ শেষে অ থাকতে হবে। অ, তো এখানে কি অ আছে? নাই, এখানে আ আছে, সেই জন্য আমি এখানে অবসাতে পারবো। এরপর আসেন, বাকি আছে ধৈর্যশিকার ধি। এখন দেখেন, ধৈর্যশিকার ধি কোন উপসর্গ হবে? বলেন হবে? হয় না, সিঙ্গেল লেটার আছে। তো সিঙ্গেল লেটার থাকলে কি বসবে? তার আগে একটা অ বসবে, এবং অবসানো যাবে কি যাবে না? যাবে। কেন যাবে? কারণ এখানে আকার আছে, অ নাই। তো তার মানে সম, আ, অনা, অধি, অ্যাকচুয়ালি এখানে চারটা বেরোইছে, বাট চারটা বেরোলেও অ্যান্সার তিনটা, অর্থাৎ সম, অনা, অধি, এই আটা নাই। এখন প্রশ্ন হচ্ছে নাই কেন ভাই? রুলসে তো বেরোইলো। এখন আসে নাই কেন দেখাই। নাই কেন? কারণ হচ্ছে এই যে সম, এটা লাস্টে একটা অ আছে, আবার অনা, এটার ফার্স্টে একটা অ আছে। তো অ আর অ মিলে সন্ধিতে এমনিতেই আকার উচ্চারণ হয়, এই কারণে এই আকার আপনার লেখার দরকার নাই, এই আকার আপনার এমনিতেই বুঝায়। কথা বুঝতে পারছেন? এই কারণে সম, অনা, অধি উপসর্গ হচ্ছে তিনটা, বাট বেসিক্যালি আপনি যদি খুঁটায় খুঁটায় ভাঙতে চান, এটার মধ্যে চারটা উপসর্গ বেরোবে, কিন্তু আসলে চারটা নাই, উপসর্গ হচ্ছে তিনটা, সম, অনা, অধি। এই অ আর অ মিলে এই আটা হয়ে যায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে আপনার প্রথম প্রশ্নটার উত্তর পেয়েছেন। এরপর আসেন
সম্প্রসারণের সম্প্রসা, এখানে তো স এর পরে একটা উপসর্গ, আলাদা নয় একসাথে কেন হইলো, মানে বুঝিনি। ও আলাদা একটা উপসর্গ, এটা আলাদা না হয়ে একসাথে কেন হইলো? ওরে খোদা ভাই, আপনি যদি মানে স উপসর্গ, আপনি তো প্রথমে চেষ্টা করবেন নিজে দেখেন, আমি ময়াকার মা এটা কি একসাথেই ধরছিলাম না? আমি তো প্রথমে একসাথে ধরছিলাম। একত্রে যদি উপসর্গ বানানো যায় তাহলে তো সেটাই উপসর্গ বলবেন, কিন্তু যেটা যদি একত্র উপসর্গ না বানানো যায় তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে এই যে মানে একটার সাথে বা পরেরটার সাথে বা আলাদা অ্যাড করবেন। এখন আপনার এখানে সম্প্রসারণের মধ্যে স যোগ আ, এটাকে তো আগে আলাদা করার দরকার নাই, আপনি তো সা এটাতেই উপসর্গ পাচ্ছেন, তো খালি খালি তাহলে আপনি দুটাকে আলাদা করবেন কেন? বুঝেন নাই? এই জন্য সম্প্রসা এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কি বলছেন, নিরবকাশ, নির আর অব, এখানে ব না হয়ে অব কেন হইলো? আচ্ছা ওকে, ব না হয়ে অব কেন হইলো? ওকে ফাইন, ব না হয়ে অব কেন হইলো? এটা তো একটা, এটা কোনো কোশ্চেন হইলো? এটা তো সহজ একটা কোশ্চেন। নিরবকাশ, নি র ব, আচ্ছা বুঝছি, ব তো একটা উপসর্গ আছে, গুড কোশ্চেন, ব তো একটা উপসর্গ আছে, ওই যে ব নিমফি বেদরকার বদনা কম্বর ব, ব ফার্সি উপসর্গ। আচ্ছা এখন দেখেন নিরবকাশ আমার মেইন ওয়ার্ড হচ্ছে তাহলে কাশ, তাহলে এইটুকু হচ্ছে উপসর্গ। এখন কাশ তদ্ভব শব্দ, তার মানে এই জন্য ব তো ফার্সি উপসর্গ, তাহলে চেষ্টা করতে হবে আমার এটা কি কি বাংলা বানানোর। এই বাংলা বানানোর জন্য আমার এখানে কি করতে হবে? একটা অ দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা অ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার ভাই এটার নিচে তো এটা তো হয়ে যায় নির, আর এটা অ, তাহলে ও আর অ মিলে তো আ হয়ে যাবে, তাহলে নিরাবকাশ, তাহলে এটার নিচে কি করতে হবে? একটা অসন্ত দিয়ে দেন, তাহলেই হবে। অর্থাৎ নির দেন হচ্ছে অব, আর হচ্ছে নির আর অব এই দুটো হচ্ছে উপসর্গ, আর কাজটা হচ্ছে মেইন ওয়ার্ড। নির আর অব এই দুটো হচ্ছে উপসর্গ, আর কাজটা হচ্ছে মেইন ওয়ার্ড। আশা করি বুঝছেন। এরপরে দেখেন, এরপর হচ্ছে অভিব্যক্তি অভিযোগ বি, এখানে কি শুধু কয় তৈরি কোনো অর্থ আছে? এটা অলরেডি একটু আগে বুঝেছি। অভিব্যক্তি অন্য একজন জিজ্ঞেস করছিল তখন এটা বুঝেছি, শুধু কয় তৈরি শিকার এটা না, এটার মধ্যে মূল ওয়ার্ডটা হচ্ছে উক্তি, এটা হিডেন অবস্থায় আছে। আচ্ছা এরপর হচ্ছে অত্যাবশ্যকের অতিযোগ আ, এখানে বর্ষক অর্থ কি? বর্ষক অর্থ হচ্ছে বর্ষতা স্বীকার করে যে এরকম। অত্যুৎপাদন এটা অলরেডি বুঝেছি, অত্যুৎপাদন, এখানে পাদন শব্দের অর্থ কি? পাদন শব্দের কোনো অর্থ নাই, এখানে মূল শব্দ হচ্ছে পাদ, পাদ শব্দের অর্থ হচ্ছে পা বা নিচে, আর দন্তনাটা হচ্ছে প্রত্যয়। আচ্ছা ধ্রুব বইয়ের 45, 68, 68 এত নম্বর কোশ্চেন। আচ্ছা অত্যাচারিত, আচ্ছা ধ্রুব বই কোথায়? ওয়েট, ধ্রুব বইয়ের 45, 45 বইয়ের 45, 45 কি বলছে? ধ্রুব বইয়ের 45, 68, আচ্ছা 45 বলছে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত পদ কোনটি? আচ্ছা খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত পদ কোনটি? আচ্ছা ওকে, এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি যেভাবে সলভ করবেন আমি সলভটা বলে দিই, আগে অপশনগুলো বলি। আকাড়া, ওকে ফাইন, আকাড়া। এরপর আসেন অবেলা, অবেলা, ওকে ফাইন। এরপর আসেন অপমান, অপমান। এরপর আসেন অতিশয়, অতিশয়, ওকে ফাইন। আচ্ছা প্রথম কথা হচ্ছে অ অঘ অজ অনা আ আর আন আব ইতি হুনা কদ কু নি পাতি বিভর রাম শশা সুহা। অতি এর মধ্যে কি আছে? নাই, তার মানে অতি এটা এমনিতেই তৎসম উপসর্গ, এটা আগেই বাদ। অ অঘ অজ অনা অ উপসর্গ হয়, আর প্রপর অপশমনী অপ এটাও তৎসম উপসর্গ, তার মানে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এই দুটো আগেই বাদ। এখন এইটা বা এইটা, এই দুইটার মধ্যে হচ্ছে আমার কোন একটা কারেক্ট আনসার। আমার প্রশ্নে কি বলছে? খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটা? এখন খাঁটি বাংলা, এই যে আপনাদের কি মনে আছে যে আমি আপনাদেরকে যখন উপসর্গের প্রথম ক্লাসে আশুবিনীর পেজটা ক্লিয়ার করি তখন বলছিলাম যে আমার গল্পের থেকে কোশ্চেন কমন পড়লে বাংলা, না পড়লে তৎসম। দেখেন ওখানে কিন্তু আছে যে বিভুই আকাড়া আচালা আছাকা আধোয়া চাল দিয়ে আলু নিয়ে খিচুড়ি রান্নার চেষ্টা করে, তাহলে এই যে আকাড়া আছে এখানে, তো আকাড়া এটা কি? এটা হচ্ছে বাংলা শব্দ, এই কারণে এটাকে আপনি খাঁটি বাংলা ধরবেন। কথা বুঝতে পারছেন? অবেলা এটা হচ্ছে তৎসম ধরবেন। অবেলার অটা হচ্ছে মানে আপনি কি ধরবেন মানে, না এখন প্রশ্ন হচ্ছে ভাই অবেলার অটা তো বাংলাই হয়, কারণ এখানে অ তো আর তৎসম উপসর্গের মধ্যে নাই। হ্যাঁ ঠিক আছে, অ তৎসম উপসর্গের মধ্যে নাই, তো এই ক্ষেত্রে এইটা উত্তর হয়, এক্ষেত্রে এটা উত্তর হয় না যে তা না, এক্ষেত্রে এটা উত্তর হয়, এটা উত্তর হয়, বোথ অফ দেম দুইটাই উত্তর হয়, দুইটাকেই আমরা উত্তর ধরতে পারি। কিন্তু এটাকে হচ্ছে মনে করেন যে ওটা কি বলবো মানে
এটাকে টার্গেট করে হচ্ছে কোশ্চেনটা সাবমিট করা হয়েছে। কথা বুঝতে পারছেন? এটাকে টার্গেট করে কোশ্চেন সাবমিট করা হয়েছে। তো এই লজিক থেকে মানে ওই যে আকাড়া আচালা ওই দিক থেকে চিন্তা করে আপনি এটা দাগানোটা উত্তম, কিন্তু এটার উত্তরটা কিন্তু এটাও হয় এটাও হয়। কথা বুঝতে পারছেন? এটার উত্তরটা এইটাও হয় এইটাও হয়, বোথ অফ দেম দুইটাই হয়। কথা কি ক্লিয়ার? মিনিট। ওকে ফাইন, এটা গেল কত নাম্বার? এটা গেল হচ্ছে 45 নাম্বার, ওয়েট সরি 46 নাম্বার। আচ্ছা এরপরে কি আছে? এরপর হচ্ছে 68 নাম্বার। 68 নাম্বারে কি বলছে? 68 নম্বরে বলছে হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলো, বিদেশি উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? হ্যাঁ, বিদেশি উপসর্গ কতগুলো এটা আপনি কেমনে বলবেন? আরবি আছে 4টা ধরেন, এরপরে ফার্সি আছে কয়টা? ফার্সি আছে 10টা, তাহলে 4 আর 10 কত হলো? 14টা। এরপর আসেন মনে করেন ইংরেজি আছে কয়টা? ইংরেজি আছে 4টা, তার মানে 14 আর 4 কত হইলো? ইংরেজি 14 আর 4 18। এরপর আছেন উর্দু বা হিন্দি কয়টা? একটা, 19টা। এরপর আসেন 19টা। এরপর আসেন আহ এরপর আসেন 19টার পরে ওই যে ইয়া আছে না, মানে আরো 2টা এক্সট্রা আছে না, ওই যে আরবির বাজে এবং ক্ষয়ের, তাহলে এটা কয়টা হলো? 21টা। আবার ইংরেজি উপসর্গের মধ্যেও কিন্তু একটা উপসর্গ আছে, এটা পাইছিলাম, এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে ওইটাও ইংরেজি উপসর্গের মধ্যেও পাওয়া যায়। ঠিক আছে, ইংরেজি উপসর্গের মধ্যেও পাওয়া যায়, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ডক্টর সৌমিত্র শেখর স্যারের বইতে পাইছিলাম একবার। তাহলে মোট কথা হচ্ছে মানে এইটা ফিক্স করে বলা যাবে না যে এই কয়টাই, তবে এগুলো বেশি প্রচলিত হতে দেখা যায়, যেটা আমরা বইয়ে দেখি। কথা বুঝতে পারছেন? এগুলো বেশি প্রচলিত হতে দেখা যায়, তবে এটা হচ্ছে যে কটা আছে এই কটা ফিক্স না যে এই কটাই। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। এরপর আসেন, এরপরে কত নাম্বার বলছেন? এরপরে বলছেন ভাই 73 নাম্বার। 73 নম্বরে কি বলছে? নিচের যে শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়। আচ্ছা ওকে ফাইন, এইটা ভালো একটা কোশ্চেন, এটার উত্তরটা কেমনে বের করবেন আমি বলি। প্রশ্ন হচ্ছে কোনটা উপসর্গ যোগে গঠিত নয়। আচ্ছা অপশন কি কি আছে? আসন, অপশন আছে আসন, অনিন্দ, অনিন্দ, দেন হচ্ছে আবেগ, দেন হচ্ছে আবেগ, আর দেন হচ্ছে অবোলা, দেন হচ্ছে অবোলা। ওকে ফাইন। এখন দেখেন এখানে কি বলছে? নিচের যে শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়, উপসর্গ যোগে গঠিত নয়। এখন আপনি এখানে দেখতেছেন উপসর্গগুলা কি কি আছে, উপসর্গগুলো আপনি এখান থেকে বাদ দিয়ে দেন তাহলেই তো হয়। এখন উপসর্গ এটাতে কি আছে? এটাতে আছে আ, তার মানে আবাদ দেন। এটাতে আছে অ, তাহলে অবাদ দেন। এটাতে আছে আ, তাহলে আবাদ দেন। এটাতে আছে অ, তাহলে অবাদ দেন। এখন আপনি চিন্তা করেন, বোলা মানে যিনি কথা বলেন, বেগ অর্থ আছে, নিন্দ মানে হচ্ছে অর্থ আছে, শন শব্দের কিন্তু কোনো অর্থ নাই, আছে? শন শব্দের অর্থ নাই, এই কারণে আসন এটা হচ্ছে মূল শব্দ হিসেবে ধরা হয়েছে, উত্তরটা হচ্ছে এই জন্য এ। কনসেপ্ট ক্লিয়ার? ঠিকই আছে, কিন্তু এর ব্যাখ্যা আপনারা আসলে এগুলো বুঝেন না, এগুলোর যে ওই বই লাগবে আমার, মানে আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের নিচে ব্যাখ্যা দেওয়া, তাইলে মনে করেন আর আমার এই কোশ্চেন গুলা করতে হইতো না, আর আমার এই সলভও দিতে হইতো না। ওকে ফাইন, এরপরে কি? এরপর হচ্ছে 81 নম্বর। 81 নম্বরে কি বলছেন? 81 নম্বরে বলছেন সুধী শব্দটি কিভাবে গঠিত হলো? সুধী শব্দটি উপসর্গ যোগে গঠিত। ধী শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। দেখেন সু আর ধী, ধী মানে হচ্ছে জ্ঞান, ধী মানে কি? জ্ঞান। কেন আপনারা ইয়ার মধ্যে পড়েন নাই, বিভীষণবুদ্ধি মেঘনাদ কবিতার মধ্যে পড়েন নাই যে বৃথায় সাধনা ধীমান? পড়ছেন না? বৃথায় সাধনা ধীমান, এই ধীমান মানে কি? মানে হচ্ছে ধীমান মানে জ্ঞান সম্পন্ন, বৃথায় সাধনা ধীমান। ঠিক আছে, তো তার মানে শুধু শুধু তুমি এই চেষ্টা করতেছো, তো তার মানে কি? ধী মানে হচ্ছে জ্ঞান, তো সু উপসর্গ যোগে গঠিত হয়েছে। এরপর হচ্ছে 88 নম্বর। 88 নম্বরে কি বলছেন?
বেড়ানো অর্থ প্রকাশ পেয়েছে কোন উপসর্গযুক্ত শব্দে? এই তো, হ্যাঁ, এইবার ভালো একটা প্রশ্ন আসছে। এটাই একটু আগে মনে হয় একজন বলছিল, বাট ভালো করে বুঝাইতে পারে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। জি বলেন, আমি ক্লাসে আছি, একটু আর্লি বলেন। 11টার সময়। 11টার সময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, দেখেন এরপর হচ্ছে কোনটি বেড়ানো অর্থ প্রকাশ পেয়েছে কোনটিতে? বেড়ানো অর্থ প্রকাশ পেয়েছে হচ্ছে বিহারে। বিহার শব্দটা দ্বারা কি বোঝায়? নৌ বিহার, মানে হচ্ছে ঘুরতে যাওয়া, মানে ঘোরাঘুরি করা, বেড়ানো। ঠিক আছে, দেখেন উপগমন, এখানে তো বেড়ানো অর্থ প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, মানে গমন, উপগমন মানে হচ্ছে ফেরত আসে, এরকম কিছু। উপহার, উপঢৌকন অর্থ প্রকাশ পায়। আহার মানে তো খাওয়া অর্থ প্রকাশ পায়। তার মানে কি বিহার দ্বারা হচ্ছে বেড়ানো অর্থ প্রকাশ পায়, নৌ বিহার বলে না সেটা। এরপর হচ্ছে 96 নম্বর। 96 কি? কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? আচ্ছা, দেখেন কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত, মানে তিনটা একই অর্থ, একটা ভিন্ন অর্থ। প্রতিপক্ষ মানে হচ্ছে আমার অপোনেন্ট। প্রতিদ্বন্দ্বী মানে অপোনেন্ট। আচ্ছা, প্রতিবাদ, তো প্রতিবাদ আমি কার বিপক্ষে করি? অপোনেন্টে। আর প্রতিবিম্ব মানে কি? আমি তো। আমার প্রতিবিম্ব কি? মানে আয়না থেকে, আয়না তো আমি, এটা তো অপোনেন্ট না। কথা বুঝেন নাই? 96 নম্বরে বলছে কোন বিষয়টি ভিন্নার্থে প্রযুক্ত। প্রতিপক্ষকে অপোনেন্ট, অপোজিট পার্টি কেউ একজন। প্রতিদ্বন্দ্বী, এটাও অপোনেন্ট। প্রতিবাদ কার সাথে হয়? অপোনেন্টের। কিন্তু প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব তো আমি। আমার প্রতিবিম্ব তো অন্য কেউ না, আমার প্রতিবিম্ব তো আমি। সেটা কি? এটা ব্যতিক্রম না, এটা হচ্ছে ভিন্নার্থ। আচ্ছা, এরপর হচ্ছে 98 নম্বর। 98 কি বলছে? কোন উপসর্গটি পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে? অনুশীলন। অনুশীলন আপনি কখন করেন? প্র্যাকটিসের আগে করেন, মানে মূল অধ্যায় পড়ার আগে করেন না মূল অধ্যায় পড়ার পরে করেন? তাহলে অনুশীলনটা কি? অনুশীলনের অনুটা হচ্ছে ইয়া অর্থে ব্যবহৃত হয়েছে, ওই ইয়া, ওটা কি বলে, পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে কি? এরপর হচ্ছে 123 নম্বরের সুধিজনের জনকে মূল শব্দ না ধরে ধীজনকে কেন মূল শব্দ ধরা হলো? ধীজনকে না, এই যে এখনই তো একটু আগে তো বুঝাইলাম যে ধী শব্দটা এটা হচ্ছে মূল শব্দ, জন হচ্ছে আলাদা একটা ওয়ার্ড। জন মনে করেন একজন, জন হচ্ছে আলাদা ওয়ার্ড। ঠিক আছে, এখানে ধী শব্দটা হচ্ছে মূল শব্দ। বুঝতে পারছেন? সুটা হচ্ছে উপসর্গ। আচ্ছা, ওকে ফাইন। ওকে, হচ্ছে মূল শব্দ ধরুন। 118 নম্বর অত্যাচারিত এর চারিত শব্দের অর্থ কি? 118 নম্বরে অত্যাচারিত এর চারিত শব্দের অর্থ কি? আরে ভাই, আপনাদেরকে নিয়ে তো মহা মুসিবতে আছি। আপনারা কেন এটা ভাবেন যে মানে যেটা পরে আছে এটা পুরোটাই মূল শব্দ? এটা কেন ভাবেন? আপনারা এটা কেন ভাবেন যে এই যে এই শব্দটার এইটা পুরোটাই মূল শব্দ? এখানে তো মূল শব্দটা হচ্ছে চার। মূল শব্দটা হচ্ছে চার। ইতো হচ্ছে প্রত্যয়। ইতো হচ্ছে কি? প্রত্যয়। প্রত্যয়যুক্ত শব্দ থাকতে পারে না আপনাকে কনফিউজ করার জন্য। ওই যে অপরিণামদর্শী, ওটার মধ্যে যেমন দর্শী মূল শব্দ না, দর্শী হচ্ছে প্রত্যয়, নামটা হচ্ছে মূল ওয়ার্ড। এরকম অত্যাচারিতর মূল শব্দ তো চার। তাহলে ইতটা হচ্ছে প্রত্যয়, আর উপসর্গ হচ্ছে এইটু। উপসর্গ হচ্ছে কি? উপসর্গ হচ্ছে সরয়, তারপরে তয় জফল আছে, জফলের জন্য রস্বীকার, তার মানে অতি, আর বাকি আছে একটা আ। তার মানে অতি আর আ, দুইটা হচ্ছে উপসর্গ। চার মেইন ওয়ার্ড, ইত প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আশা করি ক্লিয়ার। ওকে, অনেকগুলো কোশ্চেন ছিল আপনার, তবে বোঝা যাচ্ছে যে খুব ভালো করে পড়ছেন। ভেরি গুড, থ্যাংক ইউ। আমি যদিও কোশ্চেন গুলা বলতে আমার অনেক সময় লাগছে, তারপর অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেকগুলো কোশ্চেন সবাই জানতে পারলো। এরপর আসেন, স্যার অন্বেষণ বইয়ের 44 নম্বরটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এইসব প্রশ্ন কেমনে বুঝবো? অন্বেষণ বইয়ের 44 নম্বর, অন্বেষণ বইয়ের 44 নম্বরটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ওয়েট, অন্বেষণ বইয়ের 44 নম্বর। 44 নম্বরে কি বলছে? 44 নম্বরে বলছে হচ্ছে অবলম্বন শব্দের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কেমনে বুঝবেন? এটা তো এই যে ভাই ব্যাখ্যা তো দিয়ে দিছি। দেখেন, লম্বন, অবলম্বন শব্দের অর্থ হচ্ছে আশ্রয় বা ভরসা। অব উপসর্গটি বাদ দিলে মূল শব্দ দ্বারা হচ্ছে লম্বন, যার অর্থ অনেকগুলো অর্থের মধ্যে, যার অনেকগুলো অর্থ আছে, যার মধ্যে একটি অর্থ হচ্ছে আশ্রয়। তাহলে ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ অব উপসর্গটি যোগ করলে মূল শব্দের সাথে একই বা সম্যক অর্থ বজায় থাকে। সুতরাং এটার উত্তর হবে সম্যক ভাবে। শুনুন, এটা প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই। এটা হচ্ছে কোনটা কোন অর্থ প্রকাশ করে, এটা কিন্তু গত ক্লাসে আমি বলছি যে এটা কিভাবে বের করবেন, মানে প্রথম ক্লাসে আমি বলছি এটা কিভাবে বের করবেন। এরপরে আপনি এখন খালি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলে আমার বইয়ে যেগুলো আছে মানে উত্তর, এগুলা প্র্যাকটিস করেন, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না, ইনশাল্লাহ।
স্যার এতক্ষণ ওয়েট করলাম, এখন গ্রুপ থেকে বের হলাম, এখন ক্লাস নোটিফিকেশন আর দেখি নাই, এখন ক্লাসে জয়েন করলাম। আচ্ছা ওকে, অভিয়ার সম, আচ্ছা ওকে ফাইন, কোন একটা উত্তর দিছে নিশ্চয়ই। সুধীজনের মেইন ওয়ার্ড কি? মেইন ওয়ার্ড কি ভাইয়া? তাহলে সম্রাটের ক্ষেত্রে স কেন উপসর্গ ধরলাম না? ও রে মাবুদ রে, সম্রাটের ক্ষেত্রে আপনি স কে যদি উপসর্গ ধরেন, ধরেন ধরেন আপনি সম্রাটকে, দূর কি বলতেছি, সম্রাটের ক্ষেত্রে আপনি যদি সম কে উপসর্গ ধরেন, মানে স কে উপসর্গ ধরেন, তাহলে ম্রাট, ম্রাটের কোন অর্থ আছে? ম্রাট, ম্রাটের কোনো অর্থ নাই। সো তার মানে আপনাকে কি ধরতে হবে? সম এটাকে ধরতে হবে উপসর্গ যদি ধরেন। এখন সমকে যদি উপসর্গ ধরেন তাহলে মূল শব্দ থাকে রাট। এখন আপনি বলেন রাটের কোন অর্থ আছে? অর্থ নাই। তার রাট শব্দের যদি অর্থ না থাকে, মূল শব্দের অর্থ না থাকে, উপসর্গ পাইলেও লাভ নাই। কারণ উপসর্গ যতই পান, 4টা-5টা উপসর্গ পাইলেও রাট শব্দের তো অর্থ নাই। তার মানে মূল শব্দ অর্থাৎ অর্থযুক্ত কোন একটা শব্দ যদি আমরা না পাই, তাহলে উপসর্গটা বসছে কার সামনে? কথা নাই। সেই কারণে এখানে সম্রাট এটা হচ্ছে সন্ধিযুক্ত শব্দ, এটা উপসর্গযুক্ত শব্দ না, এটা সন্ধিবদ্ধ শব্দ, উপসর্গযুক্ত শব্দ বলা যাবে না সম্রাটকে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি বলছেন? প্রবিষ্টটা একটু ভেঙে দেখান তো। প্রবিষ্ট, প্রবিষ্ট এটাকে তো ভাঙলে প্রবিষ্ট, প্রবিষ্ট, প্রবিষ্ট আলটিমেটলি মূর্ধন্য ষ ট তো কোনো অর্থ হয় না, তার মানে বিষ্ট এটাই আমরা ধরতে পারি। এখন বিষ্ট, এক মিনিট, এখন বিষ্ট এটা দ্বারা বিষ্টব্ধ মানে বাধাযুক্ত। আচ্ছা প্রবিষ্ট, প্রবিষ্ট দ্বারা আমরা হচ্ছে বুঝি পিয়ারো প্রবিষ্ট। ওকে, প্রবিষ্ট মানে হচ্ছে প্রবেশ করা হয়েছে এরকম, ঠিক আছে? প্রবিষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা হয়েছে এরকম, এবং সেক্ষেত্রে বিষ্ট শব্দের অর্থ হচ্ছে বাধা। তো তার মানে প্রবিষ্ট শব্দটা হচ্ছে বাধা অতিক্রম করে মানে ভেতরে প্রবেশ করেছে এরকম। তো সেই হিসেবে প্রটাকে উপসর্গ হিসেবে ধরতে পারেন আপনি। বুঝতে পারছেন? সম্প্রসারণের উপসর্গ কি হবে? সম্প্রসারণের উপসর্গ হচ্ছে ওই রণ মেইন ওয়ার্ড। সম্প্রসারণের উপসর্গ কি হবে? সম্প্রসারণের উপসর্গ হচ্ছে রণ, এটা মেইন ওয়ার্ড, খেয়াল করেন। সম্প্রসারণ, এটার মেইন ওয়ার্ড হচ্ছে রণ, তাহলে উপসর্গ হচ্ছে কি? উপসর্গ হচ্ছে স, এরপরে ম, মানে এই ম এর জন্য হচ্ছে ম, সম, দেন হচ্ছে মনে করেন পয়রফলার জন্য পয়রফলা, দেন হচ্ছে সহায়কার জন্য সহায়কার শেষ, তার মানে সম্প্রসা, তিনটা সিম্পল, এগুলো সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটি উপসর্গ হয়। দ্যাটস ইট। ভাইয়া কিভাবে বুঝবো প্রত্যয় কোনটা? যেমন অপরিণাম দর্শিতে বললেন দর্শী প্রত্যয়। ভাই শুনেন, এটা বের করতে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এখন আপাতত বুঝার উপায়টা হচ্ছে আপনাকে এটা বুঝাই যে কিভাবে বুঝবেন প্রত্যয় কোনটা। এখন আপনি ধরেন জানেন না এটা প্রত্যয়, ধরেন জানেন না এটা প্রত্যয়, তো প্রত্যয় না ধরলে আপনি তো অন্তত মেইন ওয়ার্ড হিসেবে তো এটাকে ধরবেন। এখন মেইন ওয়ার্ড ধরলে তার মানে এটাকে তো আমার উপসর্গ হইতে হবে, হইতে হবে না? এখন এমন তো কোনো উপসর্গ নাই যার লাস্টে ম আছে। হ্যাঁ আছে সম, কিন্তু তার আগে তো স থাকতে হবে, এখানে তো স নাই। তার মানে কি? তার মানে এটা আমার মূল ওয়ার্ড না, সরি এটা আমার উপসর্গ না, এটাকে আমার মূল ওয়ার্ডের মধ্যে ধরতে হবে। তার মানে মদর্শী, এখন মদর্শীর কোন অর্থ হয় না, তার মানে আমার এখানে আমদর্শীর অর্থ হয় তাও না। তো তার মানে আমার কি করতে হবে? তার মানে আমার মূল ওয়ার্ড হচ্ছে নাম, আর বা নামদর্শী পুরোটাকে আপনি মূল ওয়ার্ড ধরেন, কোনো সমস্যা নাই। মানে প্রত্যয় বের করা তো আর আমার এখানে কাজ না, আমার কাজটা হচ্ছে এখানে প্রকৃতি বের করা, তাই না? সরি উপসর্গ বের করা। তার মানে আপনি যদি পুরোটাই ধরেন মূল ওয়ার্ড, যে নামদর্শী পুরোটাই মূল ওয়ার্ড, তো ধরেন কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য স্পেসিফিক ভাবে এটা বলছি যে নামটা হচ্ছে মূল ওয়ার্ড, দর্শী হচ্ছে প্রত্যয়। কথা বুঝতে পারছেন? নামটা হচ্ছে মূল ওয়ার্ড, দর্শী হচ্ছে প্রত্যয়। ওকে, এটা আসলে প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এরপরে কি বলছেন? প্রদীপ উপবন তো ভিতরে না বাইরে, তাহলে ধ্রুবতে সদৃশ কেন দেওয়া? উপদ্বীপ, উপদ্বীপ বুঝিনি আমি। উপদ্বীপ, উপদ্বীপ উপবন তো ভিতরে, ভিতরে না বাইরে। ও উপদ্বীপ উপবন এটা তো ভিতরে না বাইরে, এরকম কিছু। আচ্ছা বুঝছি, ওকে ফাইন। শুনেন, উপবন বা উপদ্বীপ ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা কিন্তু আমি ওই দিনই বুঝেছিলাম যে উপবন উপদ্বীপ, উপবন জিনিসটা কি, উপদ্বীপটা আমি ওই দিনই বুঝেছিলাম যে সেন্ট মার্টিন
এটা হচ্ছে মনে করেন বাংলাদেশের শেষ প্রান্ত, এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, এটা হচ্ছে সেন্ট মার্টিন, এটা হচ্ছে মনে করেন সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিন হচ্ছে এটা। আর সেন্ট মার্টিন হচ্ছে দ্বীপ। সেন্ট মার্টিনটা কি বলেন? সেন্ট মার্টিনটা হচ্ছে দ্বীপ, কিন্তু সেন্ট মার্টিনের মনে করেন হচ্ছে থেকে একটু দূরে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। এই জায়গাটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। তো ছেড়া দ্বীপ হচ্ছে কি? ছেড়া দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিনের উপদ্বীপ। সেন্ট মার্টিনের উপদ্বীপ। এখন ছেড়া দ্বীপটা কিন্তু সেন্ট মার্টিনের ভিতরে না, সেন্ট মার্টিনের বাইরে। সো এখন সেই হিসাবে এটাকে ক্ষুদ্র বলাটা উত্তম, এটাকে ক্ষুদ্র বলাটা উত্তম, কিন্তু আমাদের বইগুলোতে এটাকে মানে দ্বীপের সদৃশ এই হিসেবে চিন্তা করা হয়েছে এবং এটাই দেওয়া হয়েছে। এই জন্য আমি কিন্তু বারবার বলছি যে ক্ষুদ্র এবং সদৃশ এই দুইটা নিয়ে আপনার মধ্যে প্যাচ লাগাটা স্বাভাবিক এবং প্যাচ লাগতেও পারে। যেমন দেখেন আমি কিন্তু এখানে এই যে উপবন যে জিনিসটা, এখন কেউ যদি এটা চিন্তা করে যে স্যার সেন্ট মার্টিন তো দ্বীপের বাইরে যে আপনি বলতেছেন, এখন ব্যাপারটা কিন্তু সেন্ট মার্টিন সবসময় মানে সরি ওই ছেড়া দ্বীপ যে সেন্ট মার্টিনের বাইরে বলতেছেন সবসময় যে ছেড়া দ্বীপ সেন্ট মার্টিনের বাইরে তা কিন্তু না। যখন ভাটা থাকে তখন কিন্তু সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য একটা মানে শুকনা রাস্তা তৈরি হয় ভাটার সময়, জোয়ারের সময় না, ভাটার সময় সেন্ট মার্টিন থেকে যাওয়ার জন্য মানে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য একটা শুকনা রাস্তা তৈরি হয়, মানে জাগে, চর জায়গার মতো জাগে। তো অটো দিয়ে ওখানে যাওয়া যায়। আবার যদি তাড়াহুড়া করে মানে যায় তাড়াহুড়া করে না আসে, তাহলে আবার মনে করেন যে জোয়ার চলে আসলে আর আসতে পারবে না। কথা বুঝতে পারছেন? জোয়ার চলে আসলে তখন আর আসতে পারবে না। তো এই কারণে ব্যাপারটা হচ্ছে উপদ্বীপের যে ব্যাপারটা, এটা কিন্তু মনে করেন আপনি এটাও বলতে পারেন যে এটা দ্বীপের সদৃশ, মানে দ্বীপের মধ্যে। তো এইগুলা নিয়ে আসলে দ্বিধা আছে, ছিল, থাকবে, এক্সাক্ট কোনো কিছু পাওয়া যায় না। এই জন্য এটা মনে করেন যে অপশনের উপর বেস করে আপনাকে উত্তর দেওয়াটা উত্তম। কথা বুঝতে পারছেন? অপশনের উপর বেস করে এই জিনিসগুলোতে উত্তর দেওয়াটা উত্তম। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন? ওকে ফাইন, ঠিক আছে। এরপরে কি আছে আর দেখেন, এরপরে আছে হচ্ছে অভিব্যক্তি, অলরেডি এটা আমি বলছি। এরপর হচ্ছে এ এর উপসর্গ দুইটা আছে, অভি আর বি। তাহলে মূল শব্দ কয়টি? আরে ভাই এটা অলরেডি বলছি, কয়টি না, মূল শব্দ হচ্ছে উক্তি। এরপর হচ্ছে স্যার পর্যবেক্ষণের পরি আর অব আর ক্ষণ, এখানে বে তো ফার্সি উপসর্গ, বে না হয়ে অব কেন হলো? ও এটা তো অলরেডি বলছি যে বে না হয়ে অব কেন হলো, এটা বলছি না বলি নেই? আচ্ছা বলি নেই মনে হয়, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তাহলে দেখেন ব্যাপারটা হচ্ছে পর্যবেক্ষণ। ওকে ফাইন, আমার মূল শব্দ কি? মূল শব্দ ক্ষণ, তাহলে উপসর্গ এইটুক। তাহলে প আর হচ্ছে জয় রেফ, জ বা জফলা থাকলে হবে রস্বীকার, জ বা জফলা আছে রেফের সাথে, রেফ মানে রয়ের সংক্ষিপ্ত রূপ, তার মানে পরি, পর্যটা হয়ে গেছে পরি। আর বে, এখন বে ফার্সি উপসর্গ হয়, কিন্তু ওই যে বলছিলাম মূর্ধন্য থাকলে সেটা কি তৎসম শব্দ, আর তৎসম শব্দের পূর্বে চেষ্টা করতে হবে এটা যেন কোনোভাবে কি হয়, এটা যেন কোনোভাবে বাংলা বা তৎসম উপসর্গ হয়। এখন দেখেন বে তো ফার্সি, এটা কি কোনোভাবে বাংলা করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ যায়। কিভাবে যায়? আপনি বেটাকে যদি ভেঙে ফেলেন তাহলে হবে হচ্ছে, বেটাকে যদি ভেঙে ফেলেন তাহলে হবে হচ্ছে ব যোগ এ। এখন এই ব উপসর্গ হয় না, এই কারণে এটাকে সিঙ্গেল লেটার দেখে এটার পূর্বে অ আনা হয়েছে, অর্থাৎ প্রতিযোগ অব, সরি পরিযোগ অব। আর এই এটা হচ্ছে তখন কি হবে? এই এটা হচ্ছে মেইন ওয়ার্ডের সাথে বসে যাবে। দ্যাট মিন্স মূল ওয়ার্ডটা হচ্ছে এখানে এক্ষণ, উপসর্গটা হচ্ছে পরি আর অব, উপসর্গটা হচ্ছে পরি আর অব, মেইন ওয়ার্ডটা হচ্ছে এখানে এক্ষণ, উপসর্গটা হচ্ছে পরি আর অব, এটা হচ্ছে উপসর্গ। কথা বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন বিনির্মাণ শব্দের বি কোন অর্থ প্রকাশ করছে। আচ্ছা দেখেন, মনে করেন একটু চিন্তা করেন বিনির্মাণ শব্দের বি কোন অর্থ প্রকাশ করে। আচ্ছা আমি যদি বলি আপনার আপনার স্বপ্ন বিনির্মাণে শাওন স্যার সর্বদা বদ্ধপরিকর, তার মানে কি বিনির্মাণ শব্দটা কি বুঝায়? যে আপনার স্বপ্নটা আছে সেটা ছোট আছে সেটা বড় করতে হবে, তার মানে কি এখানে সম্প্রসারণ অর্থ দিচ্ছে? না, বেশিরভাগ বইতে বিনির্মাণ শব্দের অর্থ দেওয়া সম্প্রসারণ। কেন ভাই? আপনার স্বপ্ন বিনির্মাণে শাওন স্যার বদ্ধপরিকর, তার মানে তো এই না যে আপনার স্বপ্নটা আছে সেটা ছোট আছে সেটা বড় করতে হবে। এখানে বোঝাচ্ছে যে বিনির্মাণ দ্বারা বোঝাচ্ছে যে একটা ইতিবাচক
প্রয়োগ করতে হবে, মানে আপনার স্বপ্নটা আছে, এই স্বপ্নটাকে একটা ইতিবাচক রূপ দিতে হবে, এবং সেই রূপ দেওয়ার জন্য শাওন স্যার বদ্ধপরিকর। তার মানে বিনির্মাণ শব্দের বিটা কি বোঝায়? ইতিবাচকতা বোঝায়। কি বোঝায় বলেন? ইতিবাচকতা বোঝায়। আমার কথা বুঝতে পারছেন? ইতিবাচকতা বোঝায়। কথা কি ক্লিয়ার? এরপর আসেন, কোন অর্থ প্রকাশ পাইছে? সুধী কিভাবে উপসর্গ যোগে গঠিত হয়? অলরেডি এই দুইটারই উত্তর দিছি। এরপর আসেন, এরপর হচ্ছে ব্যতিব্যস্ত বিন্যস্ত, এই দুটো একটু বুঝান। ওকে ফাইন, ব্যতিব্যস্ত বিন্যস্ত। ওকে, ব্যতিব্যস্ত অলরেডি এটা এই ব্যতিব্যস্তর মতো করে একটা বলছি, ওই যে অভিব্যক্তিটা এটার মতোই। তো আগে এটা বুঝাই, ব্যতিব্যস্ত আর একটা হচ্ছে বিন্যস্ত, দুইটা একই, দুইটা সেম নিয়মের কারণে বিন্যস্ত। ওকে দেখেন, ব্যতিব্যস্ত আর বিন্যস্ত দুইটার মধ্যেই, এটাতে আপাত দৃষ্টিতে মূল শব্দ ব্যস্ত, তো এটার মধ্যে উপসর্গ হচ্ছে, তার মানে সেই অনুযায়ী হচ্ছে বয় ফলা থাকলে বয়ের স্বীকার, আর তয়ের স্বীকার থাকলে তয়ের স্বীকার আগে সিঙ্গেল লেটার অ বসবে, তার মানে অতি, তার মানে বি আর অতি, এই দুটো হচ্ছে উপসর্গ। কিন্তু এই যে ব্যস্ত, এটার মধ্যেও একটা উপসর্গ আছে বয় ফলা, সেটা হচ্ছে বয় ফলা উপসর্গ। এখন প্রশ্ন হচ্ছে বয় ফলা যদি উপসর্গ হয় তাহলে মূল ওয়ার্ড কি দন্তস্বয় ত? না, মূল ওয়ার্ড হচ্ছে অস্ত। মূল ওয়ার্ড হচ্ছে অস্ত, কারণ আমরা বলছিলাম রস্যি বা দীর্ঘের পরে অন্য কোনো স্বর থাকলে দুটো মিলে জফলা হয়। তো সেই রুলস অনুসারে এখানে এই মূল ওয়ার্ড হচ্ছে অস্ত, যেটা হিডেন অবস্থায় আছে। তাহলে উপসর্গ তিনটা, বি, অতি, বি। ঠিক একইভাবে ন্যস্ত আপাত দৃষ্টিতে আপনার কাছে মূল শব্দ আর উপসর্গ একটা, সেটা হচ্ছে বি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে নয় রস্যিকার, এটা উপসর্গ। আর মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে ওই যে বললাম অস্ত, হিডেন অবস্থায় আছে, অস্ত হচ্ছে হিডেন অবস্থায় আছে। তার মানে উপসর্গ দুইটা, একটা হচ্ছে বি, একটা হচ্ছে নি। কনসেপ্টটা কি ক্লিয়ার? উপসর্গ দুইটা, একটা হচ্ছে বি, একটা হচ্ছে নি। এরপর আসেন, এরপরে আর কি দেখলাম, এরপর হচ্ছে একজন কোশ্চেন করছে, ভাইয়া কোন কোন উপসর্গগুলোকে মেইন শব্দ ধরা যায়? যেমন কার শব্দের শেষে বসলে এটা মূল শব্দ হয়, এরকম আর কোন কোন উপসর্গ হইতে পারে? এটা তো আমি ওইভাবে মানে চেক করি নাই, চেক করলে বলতে পারবো। আমি ওইভাবে এইটা আসলে এইভাবে প্র্যাকটিস করি নি রে ভাইয়া, আমি এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন, করলে বলতে পারবেন। স্যার দয়া করে ক্লাসের লিংক কিভাবে পাওয়া যায় যদি বলতেন, আমি অনেক চেষ্টা করছি, বাট ক্লাস সিরিয়ালি খুঁজে পাইতে টাইম নষ্ট হয়, যদি দেখিয়ে দিতেন এখন। আচ্ছা হয়, একই দেখাই দিচ্ছি। দেখেন, যারা আপনারা এখন ক্লাস করতেছেন, দেখেন আমি এখান থেকে আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, স্লাইড স্লাইড ভিডিও ক্যামেরা শেয়ার স্ক্রিন। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করতেছি, এন্ড রাইট নাও এন্টায়ার স্ক্রিন, ওকে এন্টায়ার স্ক্রিন আমার কম্পিউটার আপনারা দেখতে পাচ্ছেন, একদম এন্টায়ার স্ক্রিন আমার কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখন আমি চলে গেলাম হচ্ছে আমার ফেসবুকে। ফেসবুক থেকে ধরেন আপনি জব 22 ব্যাচের স্টুডেন্ট, ধরলাম আপনি জব 22 ব্যাচের স্টুডেন্ট। তো জব 22 ব্যাচের যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনি দেখবেন জব 22 ব্যাচে ঢোকার পরেই এই যে সকল ক্লাসের লিংক একদম প্রথমেই মোবাইলে ঢুকলেও এটা পাবেন, সকল ক্লাসের লিংক। যদি না পান তাহলে একবার রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে পেয়ে যাবেন। মানে উপর থেকে স্লাইডটা একবার মানে নিচের দিকে টেনে দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন রিফ্রেশ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি এটাতে ঢুকবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে সব ক্লাসের লিঙ্ক, এই যে দেখেন ক্লাস 1 2 3 4 5 6 7 8 সব ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া আছে, সুন্দর করে এখানে দেওয়া আছে। যদিও এই লিঙ্ক গুলো বর্তমানে কাজ করতেছে না, অলরেডি এই যে এই পর্যন্ত লিঙ্ক দেওয়া আছে। অলরেডি দেখেন এই যে 17 পর্যন্ত যারা হচ্ছে জব 22 ব্যাচের স্টুডেন্ট, তাদের 17 পর্যন্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে 18 19 20 এগুলোর ক্লাসের লিঙ্ক দেওয়া নাই, এগুলো পরে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে, আর যারা মনে করেন অ্যাডমিশন 22 ব্যাচের, অ্যাডমিশন 23 ব্যাচের স্টুডেন্ট যদি এরকম হয়ে থাকেন, তাহলে আপনাদেরও মনে করেন এরকম প্রথমে ঢুকবেন, গ্রুপে ঢোকার পরেই দেখবেন এখানে এই যে সকল ক্লাসের লিঙ্ক, প্রথমেই ঢুকবেন, ঢোকার পরে সকল ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সকল ক্লাসের লিঙ্কের পরে তারপর হচ্ছে এভাবে লিঙ্কগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে লিঙ্কগুলো দেওয়া আছে এরকম। ঠিক আছে, আপনাদের এখানে দেখবেন লাস্ট এই যে 27 পর্যন্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, 27 নম্বর পর্যন্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, এরপর ওগুলো দেওয়া নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে বর্তমানে এই লিঙ্কগুলোতে কাজ করে না, এই যে লিঙ্কগুলোতে কাজ করে না। আগে লিঙ্কগুলো কাজ করতো, আগে লিঙ্কগুলো কাজ করতো, কিন্তু এখন লিঙ্কে ক্লিক করলে কাজ করে না। তো এই ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আপনি যেটা করবেন, মোবাইলের ক্ষেত্রে এই যে 3 ডটটা আছে না, এই 3 ডটে ক্লিক করবেন। মোবাইলে 3 ডটে ক্লিক করলে আপনি এখান থেকে এই 3 ডটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এই অপশনের মধ্যে একটা অপশন আসবে এই যে ভিউ এডিট হিস্ট্রি। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, 3 ডটটা একটু নিচে চলে গেছিল তো, এই যে হ্যাঁ, 3 ডটে ক্লিক করলে দেখবেন যে ভিউ এডিট হিস্টরি এটা আসবে, ল্যাপটপে আসছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার পুরো ক্লাসের সব হিস্ট্রি চলে আসবে, এবং এইটার মধ্যে আপনি হচ্ছে এই যে ল্যাপটপ থেকে দিছি দেখে ভাবে আসছে, মোবাইলে দিলে একদম লিঙ্কগুলো সব চলে আসতো। এর মধ্যে হচ্ছে মনে করেন এই যে সব ক্লাসের
এই যে লিঙ্ক, এটাতে ক্লিক করলে এই যে দেখেন সব লিঙ্ক কাজ করে এখন, দেখছেন সব লিঙ্ক এখন এটা কাজ করে। এই যে লিঙ্কে দেখছেন কার্সর রাখলেই কাজ করে, লিঙ্কে রাখলেই কাজ করে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার এটার মধ্যে তো আবার সব নাই, এই যে মাত্র 11টা আছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনার এই পর্যন্ত দেখার দরকার নাই, আপনি হচ্ছে সবার লাস্টে যেটা আছে এরকম টান দিয়া এই যে মনে করেন অনেকগুলা দেখবেন এখানে, তো সবার লাস্টে যেটা আছে এটাতে আসবেন, এটাতে আইসা একদম সবার লাস্টে যেটা আছে এটাতে আসবেন, সবার লাস্টে, সবার লাস্টেরটাতে আইসা দেন তারপরে এইটার সিমোরে ক্লিক করবেন। এইটার সিমোরে ক্লিক করলে দেখবেন একদম সবগুলা লিঙ্ক একদম আপডেট পর্যন্ত সবার লাস্ট যেটা, এই যে দেখেন 26-27 পর্যন্ত এটার ক্লাসের লিঙ্ক আপডেট করা আছে সবার লাস্ট পর্যন্ত যেটা, বুঝতে পারছেন। এই হচ্ছে লিঙ্ক, আপাতত এইভাবে দেখতে হবে, কিছু করার নাই। এখন আপনি যদি বলেন স্যার এটা একটু ঠিক করে দেন, এই যে লিঙ্কে এখানে কিন্তু কার্সর রাখলে কাজ করে না, এখন এটা যে কেন কাজ করে না এটা ভাই আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন ভাই, এটা ফেসবুকের দোষ, এটা পুরোটাই ফেসবুকের দোষ, এটা আমার কোনো দোষ নাই। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন, দেখাই দিছি। স্যার এরপরে কি বলছেন? এরপরে বলছেন হচ্ছে কোনটা কি অর্থ উপসর্গ, এটার কি কোনো টেকনিক নাই? কোনটা কি অর্থ প্রকাশ করে এটার কোনো টেকনিক নাই, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার। ওই যে বললাম না রাম ছাগল শব্দের রামটা মানে বৃহৎ অর্থ প্রকাশ করে, এখন এটার কি কোনো টেকনিক আছে? টেকনিক নাই, এটা প্র্যাকটিসের উপর। অনাবৃষ্টি শব্দের অনাটা হচ্ছে বৃষ্টি নাই, নাই অর্থ প্রকাশ করে, সেন্সের উপর, আপনার সেন্স এবং প্র্যাকটিসের উপরে কাজ করে। তবে অবশ্য এটার উপরে আমার ইউটিউবে দুটো ভিডিও আছে, আপনারা চাইলে সেটা চাইলে দেখতে পারেন। এখন ইউটিউবের ভিডিও কেন দেখতে বলতেছি, ইউটিউবের ভিডিও দেখতে বলতেছি, আবার এটাও অনেকে অনেক সময় মনে করে যে ভাই আমি তো পেট বেঁচে ভর্তিছি, তাহলে ইউটিউবের ভিডিও কেন দেখবো আমি আপনার। আচ্ছা ব্যাপারটা হচ্ছে শুনেন, ইউটিউবের ভিডিও মানে এই না যে সবসময় আমার এখানে কন্টেন্ট খারাপ থাকে, ঠিক আছে। ইউটিউবের অনেক কন্টেন্ট কিন্তু আমার খুব ভালো কন্টেন্ট আছে, যে কন্টেন্ট গুলো মনে করেন যে মানে খুব সাজায় গুছায়া দেওয়া। এখন আসেন কেন বলতেছি এটা, আপনি এখান থেকে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে তারপর হচ্ছে এখানে আপনি উপসর্গতে, আমি উপসর্গের মানে কথাটা যেহেতু আসছি উপসর্গের টপিকে যাই, তারপর আমি আপনাকে দেখাবো। এই যে দেখেন উপসর্গের অর্থ বিশ্লেষণ ভিউ ফুল প্লে লিস্ট, এটাতে গেলাম, দুইটা পার্ট আছে, উপসর্গ অর্থ বিশ্লেষণ 1, উপসর্গ অর্থ বিশ্লেষণ 2। এখন উপসর্গ অর্থ বিশ্লেষণ এটাতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এটাতে আমি উপসর্গ অর্থ বিশ্লেষণে মানে মোটামুটি আমি এখানে ইন ডিটেইলস একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। 1 মান্থ ফ্রি নো, ওকে, আমি মোটামুটি এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, তো অনেক ইয়া করার চেষ্টা করছি এখানে অনেক শব্দ দিয়ে, মানে তখন হচ্ছে কি এখানে অনেক শব্দ আগে লিখে রাখতাম, অনেক শব্দ লিখে রেখে তারপর একটা একটা করে বুঝাইতাম। আমার কথা বুঝতে পারছেন? অনেক শব্দ আগে লিখে রাখতাম বোর্ডে, তারপর একটা একটা করে বুঝাইতাম, কারণ সব শব্দ তো আর মনে থাকে না, কথা বুঝেন নাই? এখন এই জন্য হচ্ছে আপনাদেরকে বলি যে শব্দগুলো যদি আলটিমেটলি এখান থেকে দেখেন তাহলে আলটিমেটলি মোটামুটি তাও এটা একটা আইডিয়া পাবেন। আর এই যে পরেরটা দেখেন, এখন পরেরটার মধ্যে কি করছি, পরেরটার মধ্যে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করছি, মানে উপসর্গের অর্থ বিশ্লেষণের উপর। এখন কোশ্চেন কি আমার মনে আছে বলেন? আমার কি কোশ্চেন মনে আছে? কোশ্চেন তো আর আমার মনে নাই, মানে কোশ্চেন তো আর আমার মুখস্থ নাই। তো এই কারণে আমি কি করছি, আমি হচ্ছে একটা একটা করে কোশ্চেন সলভ করছি। এখানে মনে করেন 1 নম্বর কোশ্চেন এটা, 2 নম্বর কোশ্চেন এটা, 2 নম্বর কোশ্চেনে কোনটা কোন অর্থ প্রকাশ করে, 3 নম্বর কোশ্চেনে কোনটা কোন অর্থ প্রকাশ করে। এইটা যদি চান তাহলে আপনারা প্রথমে 1 নম্বর ভিডিও এবং পরে 2 নম্বর ভিডিও, এই দুইটা ভিডিও দেখে নিতে পারেন, মোটামুটি অনেকটা উপকৃত হবেন। আর আপনারা যদি বলেন যে স্যার আমাদের এই সহজে বোঝার জন্য বা সহজে দেখার জন্য আমাদের এখানে উপসর্গের যে ক্লাস, এখানে উপসর্গের যে ক্লাস, যে উপসর্গ ক্লাস হচ্ছে এই যে উপসর্গ প্রাথমিক আলোচনার 1 নম্বর, উপসর্গের 2 নম্বর ক্লাস হয়েছে, এটা লিঙ্কটা এখানে আপলোড করিনি এখনো, আপলোড। এরপর হচ্ছে উপসর্গের আজকের যে সলভ ক্লাস এটা, আর এটার পাশাপাশি এই ইউটিউবের 2টা ভিডিও লিঙ্ক এখানে অ্যাড করে দিন, আমি সেটা করে দিব তাহলে প্রয়োজনে, যে অতিরিক্ত ক্লাস বা মনে করেন যে সাপোর্ট, তো সাপোর্ট হিসেবে আমি এখানে অ্যাড করে দিব, যাদের প্রয়োজন তারা আপনারা এটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে ফাইন, এরপর আসেন, এরপর হচ্ছে স্যার সমানাধিকরণ, এই সেম কোশ্চেন একবার করছি উত্তর, সো এটা বাদ। ওকে, এরপরে কি বলছে, ভাইয়ার কি ঘুম আসতেছে নাকি? না রে ভাই, না না না, ঘুম আসতেছে না, এই যে আমি সামনে দাঁড়ানো, ঘুম আসতেছে না, আমি আসলে ল্যাপটপের সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছিল, ল্যাপটপটার সামনে আজকে কি কইতে আমার মনের দুঃখ ভাই, ল্যাপটপের সামনে যাতে দাঁড়ায় না পড়তে হয়, ল্যাপটপটা হচ্ছে যাতে আমার কাছে রেখা, মানে ক্যামেরা তো আমার ওইখানে রাখতে হবে, ল্যাপটপটা যাতে আমি এখানে রাখতে পারি, এই জন্য চিন্তা করছি তাহলে ক্যামেরার থেকে এই পর্যন্ত, মানে আমার কাছাকাছি পর্যন্ত আমি একটা কি রাখবো, ক্যামেরার থেকে এই পর্যন্ত আমি একটা কাছাকাছি আমার একটা মানে ইয়া রাখবো, ওটা কি বলবো, আমি একটা মানে ডাটা কেবল নিয়ে নিই, যাতে আমার ল্যাপটপটা এখানে রাখলে আমার এখানে ল্যাপটপের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা যদি আমি এখানে রাখি, তাহলে আমি এখানে হচ্ছে মানে ওইখান থেকে এখানে কানেকশন দিতে পারবো। এই জন্য একটা 2 মিটারের বেজসের একটা কেবল কিনে নিয়ে আসছি। এখন কেবল কিনে নিয়ে আসছি, আমি বারবার দোকানে বারবার বলছি ভাই টাইপ সি টু টাইপ সি, টাইপ সি টু টাইপ সি, টাইপ সি টু টাইপ সি,
দোকানদার আমাকে দিছে ও টাইপ সি টু টাইপ সি, মানে টাইপ সি টু টাইপ সি। বাসায় এসে চিন্তা করতেছি, আচ্ছা আমি কেন টাইপ সি টু টাইপ সি নিছি? আমার তো এক মাথা টাইপ সি লাগবে, আরেক মাথা তো টাইপ সি লাগবে না, আরেক মাথা তো লাগবে আমার ইউএসবি। আমি কোন দুঃখে টাইপ সি টু টাইপ সি নিছি? যদি আমি আরেক মাথা ইউএসবি নিতাম তাহলে, কারণ আমার ল্যাপটপে হচ্ছে টাইপ সি পোর্ট নাই, ল্যাপটপে হচ্ছে ইউএসবি পোর্ট। এই জন্য এখন পুরা কিছু করার নাই, এটা এখন আরেকটা হয় কনভার্টার কিনতে হবে, নয় এটা চেঞ্জ করতে হবে। তো টাইপ সি টু ইউএসবি কনভার্টার কিনতে হবে একটা, নইলে এটা মনে করেন চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। যদি এটা মানে চেঞ্জ করি তাহলে পরবর্তীতে ওখানে নিলে তখন মনে করেন যে আপনি সরাসরি ক্যামেরায় আমাকে দেখতে পারবেন, আমি কমেন্ট পড়লে আপনি আমাকে ক্যামেরায় দেখতে পারবেন। ওকে, আচ্ছা ভাইয়া, আনকোরা মানে কি? আনকোরা মানে হচ্ছে খুব একটা পারদর্শী না, এরকম অর্থ দিচ্ছে। ঠিক আছে, পারদর্শী না এরকম অর্থ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, পরীক্ষা কোন উপসর্গে গঠিত? পরীক্ষা কোন উপসর্গে গঠিত না, পরীক্ষা হচ্ছে সন্ধি যোগে গঠিত। পরি তৎসম, আচ্ছা হ্যাঁ, আপনি ইক্ষাকে যদি মেইন ওয়ার্ড ধরেন তাহলে পরীক্ষা আপনি তৎসম উপসর্গ ধরতে পারেন, তবে পরীক্ষাকে সন্ধি বলা উত্তম। পরীক্ষাকে সন্ধি বলা উত্তম, মানে সন্ধি উপসর্গ, আর হচ্ছে ইক্ষা মেইন ওয়ার্ড, ঠিক আছে, এটা উপসর্গ হয়, পরিতৎসম উপসর্গ, তো সন্ধি বলাটা উত্তম। আচ্ছা এরপর আসেন, এরপরে কি ভাইয়া বাংলা লিখিত কি পড়বো বুঝতেছি না, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। এটা নিয়ে আমি বলবো পরে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই এখন। পরীক্ষা এটা বিশ্লেষণ করে দিবেন, বললামই তো, পরিযোগিক্ষা পরীক্ষা সন্ধি। আচ্ছা ভাইয়া, আমি সন্ধি বিচ্ছেদ করতে বলিনি, উপসর্গ বলেছি। কোনটা? এই প্রশ্নটা কিসের জন্য বলছেন? এই প্রশ্নটা কিসের জন্য বলছেন আমি জানি না, আমি জানি না এটা কেন বলছেন। আচ্ছা এরপরে কি, এরপর হচ্ছে স্যার আমার প্রশ্নটা একটু দেখেন। এই আমি তো আপনাদের সিঙ্গেল কোনো মানে প্রশ্ন ইয়া করতেছি না, আমি সবার প্রশ্নই দেখতেছি, আমার প্রশ্নটা একটু দেখেন। মানে কি, আমি তো সবার প্রশ্নই দেখতেছি একটা একটা করে, কারো প্রশ্ন বাদ দিই একটা একটা করে। এই যে দেখেন আমি কিভাবে দেখতেছি, আমার কম্পিউটার স্ক্রিন দেখতেছেন, এই যে একটা একটা করে এখান থেকে, এই যে মনে করেন আমি এখানে একটা একটা করে নিচে যাই, একটা একটা করে সবার প্রশ্ন এরকম দেখতেছি আপনারা, বুঝতে পারছেন? তারপরে দেখেন এই যে সরব শব্দের উপসর্গ কি, এটা একজন প্রশ্ন করছে। সরব শব্দের উপসর্গ কি অর্থ প্রকাশ করে? তো রব মানে কি? রব মানে তো আওয়াজ, তাহলে সরব মানে কি? সরব মানে মনে করেন যে মুখর, তার মানে মনে করেন আরেকটু বেশি পজিটিভ এরকম কিছু, ঠিক আছে? অথবা মনে করেন যে মানে মানে আওয়াজের উপর দিয়া আহ মানে মুখরিত এরকম টাইপের কিছু, অথবা সম্যক অর্থ দিতে পারেন, একই অর্থ প্রকাশ করে সেটা অর্থ দিতে পারেন, বুঝতে পারছেন? এই কি, এরপর হচ্ছে স্যার আমারটা পড়েন না। এই যে ভাই আমি তো সবারটাই পড়তেছি একটা একটা করে রে ভাই। অপ্রতিদ্বন্দ্বী, এখানে মূল শব্দ হচ্ছে দ্বন্দ্ব, আর দীর্ঘিকারটা প্রত্যয়, উপসর্গ হচ্ছে অ আর প্রতি, দুটো উপসর্গ, দুটো উপসর্গ। এরপর দেখেন সরব শব্দের অর্থ হচ্ছে স হচ্ছে সঙ্গে অর্থ প্রকাশ করে। হ্যাঁ ওই যে বললাম, স মানে কি? স মানে রব মানে কি? রব মানে হচ্ছে আওয়াজ। তো সরব মানে কি? মানে আওয়াজের সাথে, মানে মুখর, বললাম না? সরব মানে কি? আওয়াজের সাথে, কথা বুঝতে পারছেন? আচ্ছা এরপরে কি আছে? এরপর হচ্ছে এডি, এডি কোনো কথা, আজকে ক্লাস আছে আমি জানতাম না। আপনি জানবেন না কেন? আমরা তো এখন প্রতিদিন ক্লাস, এমনকি আমাদের এটা, এমনকি আমাদের কোনো নির্দিষ্ট আছে নাকি? আমাদের তো প্রতিদিনই ক্লাস হয়। আমাদের কি এখন নির্দিষ্ট কোনো ডেট আছে নাকি? আবার আমাদের এখন প্রতিদিন ক্লাস, কথা বুঝতে পারছেন? ওকে, এরপরে কি বলছে? এরপর হচ্ছে সুকঠিন শব্দের সু কোন অর্থ প্রকাশ করে? এখানে দেখেন সুকঠিন শব্দের সু হচ্ছে আতিশয্য প্রকাশ করে, মানে আতিশয্য মানে হচ্ছে অনেক, মানে কঠিন মানে কি? কঠিন মানে হচ্ছে এমনিতেই কঠিন, আর সুকঠিন মানে কি? মানে অনেক কঠিন, মানে প্যারাদায়ক, অনেক কঠিন। তার মানে সু এখানে কি প্রকাশ করে? আতিশয্য অর্থ প্রকাশ করে। আচ্ছা এরপরে কি স্যার, ক্লাসের ক্লাসের আজ কোনো নোটিফিকেশন আসে নাই? তা তো জানি না, আমি তো মানে অল সবাইকে মেনশন করছি, কিন্তু কেন পান নাই আমি তো জানি না কেন পান নাই। আচ্ছা ওয়েট, কেন পান নাই সেটা পরে, তার আগে আমি একটু আমাকে একটু বললেন তো, আপনারা কি মানে সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? সাউন্ড এবং ভিডিওতে কি কোনো প্রবলেম হচ্ছে একটু জানেন তো আমাকে, মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না বা এরকম কিছু, এরকম কোনো প্রবলেম হচ্ছে একটু জানান তো, সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম? আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনি এই ছবিটা একটু জুম করেন, জুম করলে দেখতে পারবেন ওয়াইফাই এর নেটওয়ার্ক এক দাগ মাত্র, এক দাগ কেন? হ্যাঁ, যদিও মানে মাঝে মাঝে আবার চলে আসতেছে, কিন্তু এরকম মানে ছেড়ে দিচ্ছে আবার আসতেছে, এরকম কেন? এটা একটু দ্রুত সমাধান করেন। ওকে,
কি লিখছেন? তো ভাইয়া বাংলা তো আছে। এই আশুবিনীর প্যাচ আমি বলছি না কিভাবে ক্লিয়ার করতে হয়। আশুবিনীর প্যাচ আমি কিভাবে ক্লিয়ার করতে হয় বলছি না। আল্লাহ রে আল্লাহ, এত কোশ্চেনের উত্তর দিতে পাগল হয়ে যাবো গা। ওকে, এখানে ছিলাম, এই প্রশ্নের উত্তর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এরপরে কি বলছেন? এরপরে বলছেন হচ্ছে বেড়ানো অর্থ প্রকাশ করছে। এটা অলরেডি বলছি রে ভাই, আল্লাহ রে, এটা অলরেডি বলছি। স্যার ক্লাসের কোনো নোটিফিকেশন আসে নাই এটা। আচ্ছা, অভিযোগ উদ্যোগ থানা, এটা অলরেডি বলছি। আচ্ছা, বাংলা ভাষায় বিভিন্ন প্রক্রিয়ায় নতুন নতুন শব্দ গঠিত হয়। বাংলা একাডেমির প্রণীত বাংলা প্রমিত বানান বানান নিয়মের মাধ্যমে আমরা সেগুলোর পরিশুদ্ধ রূপ সম্পর্কে অবগত হই। স্যার এখানে কয়টা উপসর্গ আছে? আচ্ছা, অনেকগুলো বলছেন। বাংলা ভাষায় বিভিন্ন, দেখেন বাংলা ভাষা, এখানে কোনো উপসর্গ নাই। বিভিন্ন, এখানে মূল ওয়ার্ড হচ্ছে ভিন্ন, উপসর্গ একটা বি। আচ্ছা, তারপর হচ্ছে প্রো, এটা একটা উপসর্গ, ক্রিয়া মেইন ওয়ার্ড, তাহলে দুইটা। তারপর হচ্ছে নতুন শব্দ গঠিত হয় বাংলা একাডেমির প্রণীত প্রণীত নিত শব্দের কোনো অর্থ নাই। নিত শব্দের কোনো অর্থ নাই, তার মানে প্রণীত এটা হবে না, প্র উপসর্গ হবে না এখানে। দেন হচ্ছে বাংলা প্রমিত, মিত শব্দের অর্থ আছে, মিত মানে হচ্ছে মিতভাষী, মিত মানে অল্প, তার মানে প্র উপসর্গ আছে, তার মানে এখানে তিনটা। তার মানে হচ্ছে এখানে এই যে বিভিন্ন শব্দের বি একটা, প্রক্রিয়া শব্দের প্র একটা, প্রমিত শব্দের প্র একটা, এরপর হচ্ছে এরপর হচ্ছে পরি পরি একটা, অব একটা, এই তো পাঁচটা। দ্যাটস ইট, এটা একটা পাঁচটা। এই পুরো বাক্যে পাঁচটা উপসর্গ আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি বলছেন? ভাইয়া নবম দশম শ্রেণীর বইয়ের সর্বনাম 9 প্রকার আর ধ্রুব বইয়ে 8 প্রকার দেওয়া, ধ্রুব বইয়ে 10 প্রকার দেওয়া। ওরে ভাই, নবম দশম শ্রেণীর নতুন ব্যাকরণ বইতে এটা 9 প্রকার দেওয়া, আগের বইতে মানে 10 প্রকারই দেওয়া ছিল। তো এই কারণে আমি 10 প্রকার দিছি। বাংলা একাডেমির অভিধানে স্টিল নাও এটা 10 প্রকারই দেওয়া আছে, এই জন্য 10 প্রকার দিছি, কথা বুঝতে পারছেন? 9 প্রকার আর 10 প্রকার দুটো একসাথে অপশনে আসবে না। 9 প্রকার থাকলে 9 প্রকার দাগাবেন, 10 প্রকার থাকলে 10 প্রকার দাগাবেন, যেটা থাকবে সেটা দাগাবেন, দুইটা একসাথে অপশনে আসবে না। ওকে ফাইন। উপসর্গ, আচ্ছা টোটাল। আচ্ছা, এরপর আসেন কি বলছেন? এরপরে বলছেন হচ্ছে মন্ত্রীর বেয়াদব ছেলেটি সরকার পক্ষের সমাদর না পেয়ে কদাকার বন্ধু সমবের প্রস্থান করলো। মন্ত্রীর বেয়াদব, এখানে বে একটা উপসর্গ, বে একটা উপসর্গ, সরকার মানে স্বর উপসর্গ হয় না। আচ্ছা, এরপর হচ্ছে সমাদর, সমযোগ আ, দর মেইন ওয়ার্ড, তার মানে তার মানে বে একটা উপসর্গ, আর আর সমাদর শব্দের মধ্যে দুইটা উপসর্গ, মোট তিনটা। কদাকারের মধ্যে কদ একটা উপসর্গ, আর আ একটা উপসর্গ, আর কার মেইন ওয়ার্ড, তার মানে পাঁচটা। এরপর হচ্ছে সমব্যয়, এর মধ্যে 4টা, তার মানে 5 আর 4 9টা। প্রস্থানের মধ্যে প্র একটা, 10টা, তার মানে এই পুরো বাক্যে 10টা। স্যার এখানে কি সরকারের উপসর্গ আছে? নাই। আমার 11টা হয় না, 11টা তো আমারই হইলো না, আপনার 11টা কেমনে হয়? মানে উত্তর 11টা কই দেওয়া আছে, এটা তো 10টা পাইলাম আমি। বেয়াদব শব্দের বে মূল শব্দ, আদব হচ্ছে উপসর্গ, সরি আদব হচ্ছে মূল শব্দ, বে হচ্ছে উপসর্গ। তারপর হচ্ছে সমাদর শব্দের মানে সম আর আ, এখানে হচ্ছে দুইটা উপসর্গ, মানে দুইটা, সম আর আ এখানে হচ্ছে দুইটা উপসর্গ, তাহলে মোট তিনটা। কদাকার শব্দে হচ্ছে মোট দুইটা উপসর্গ, তাহলে কদ যোগ আ, এখানেও দুইটা। কার মেইন ওয়ার্ড, দেন হচ্ছে সমবিবার শব্দে 4টা উপসর্গ, সম অভি বি আ 4টা, তাহলে 5 আর 4 9। প্রস্থান শব্দের প্র উপসর্গ, এটাও একটা, 10টা। 11টা করতে পাইছেন, এটা কোথায় আছে? এই প্রশ্ন কোথায় পাইছেন? এটা 11টা তো আমার হয় না লজিকে, 10টাই হয়। সন মানে তো বছর, সন মানে তো বছর আচ্ছা, সন মানে তো বছর যেটা বলছেন, আচ্ছা বুঝছি, আপনি যে সন বলছেন সেই সন মানে বছর বলছেন, কিন্তু সন শব্দটা কি আসন শব্দের, আসন শব্দের যে উৎস, আসন শব্দের যে শব্দটা দেখেন, আসন শব্দের মূল হচ্ছে আস, মানে হচ্ছে এটা কেমনে দেখবেন, ছোট, অনেক ছোট করে দেওয়া আছে। দেখেন এখানে আসন শব্দের মূল শব্দটা হচ্ছে আস, দেখছেন? আসন শব্দের মূল শব্দটা হচ্ছে আস, ব্যাপারটা না এরকম না যে আ, আ উপসর্গ আর সন মূল ওয়ার্ড, আস প্রত্যয় যোগে গঠিত। তো এটা হচ্ছে আপনার মানে আসন উপসর্গ দেওয়াটাই, মানে এভাবে দেওয়াটাই বেটার, মানে উপসর্গ যোগে হয় নাই এটা বলাটাই বেটার। আচ্ছা, এরপর আসেন, এরপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আপনারা কি আসলে খালি মানে কমেন্টই করতেছেন, কমেন্ট, এত কমেন্ট কেন? আরে ভাই এত কমেন্ট, এখন কবে এটি শেষ করবো?
আমি তো ভাবছিলাম আজকে সমাস ধর্ম, আজকে সমাসের গোষ্ঠী শেষ, আজকে আর সমাস ধরতাম না ভাই, মাফ চাই, দোয়া চাই। আমি তো মনে করছি উপসর্গের ক্লাস শেষ করবো আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে, এখন উপসর্গ পড়াইতেছি। ওকে, নিদাগ শব্দের নি কোন অর্থ প্রকাশ করে? নিদাগ শব্দের নি কোন অর্থ প্রকাশ করে? ব্যাখ্যা কি? আর পরাভব শব্দের পরা কোন অর্থ প্রকাশ করে? ব্যাখ্যা। ওকে, নিদাগ শব্দের নি কোন অর্থ প্রকাশ করে? ব্যাখ্যা। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল। নিদাগ মানে কি বলেন? নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল। কথা বুঝতে পারছেন? নিদাগ শব্দের নি হচ্ছে গ্রীষ্মকাল, তার মানে এখন দাগ শব্দের কোন অর্থ আছে? দাগ শব্দের অর্থ মানে দাগ অর্থ আছে, কিন্তু দাগ শব্দের কোনো অর্থ অভিধানে নাই। দাগ শব্দের কোনো অর্থ অভিধানে নাই। তো এই জন্য নিদাগ, এটাকে নিদাগকে আসলে উপসর্গ না বলাটাই বেটার। আর যদি তারপরও বলেন তাহলে মানে মানে যদি এরকম হয় যে মেইন ওয়ার্ড দাগ, যেটা দাগের অন্য কোনো অর্থ আছে যেটা আধুনিক বাংলা অভিধানে নাই, বাট হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কোনো অভিধান বা অন্য কোনো অভিধানে ছিল বা থাকতে পারে, তো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও দাগ শব্দের অর্থের সাথে যদি আমি তো জানি না অ্যাকচুয়ালি আছে কিনা, যদি থাকে আমার মনে হয় সেটা দাগ শব্দের অর্থ গ্রীষ্ম রিলেটেড কিছু হবে না। তো সেই ক্ষেত্রে এটাকে ভিন্ন অর্থ বলা যায়, অর্থাৎ মূল শব্দের সাথে যদি উপসর্গ যোগ করার পরে শব্দের অর্থের মিল না থাকে তাহলে সেটাকে বলা হয় ভিন্নার্থ। বুঝতে পারছেন? সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ভিন্নার্থ। আচ্ছা, এরপর আসেন পরাভব। ভব মানে কি জানেন? ভব মানে হচ্ছে জয়। ভব মানে জয়, যদি আমি ভুল না করে থাকি, দাঁড়ান। ভব মানে হচ্ছে জয়, প্রাপ্তি, কল্যাণ, ঠিক আছে? জগৎ, মানে ভবলীলা সাঙ্গ হয়েছে। ভবলীলা মানে কি? পৃথিবীর লীলা সাঙ্গ হয়েছে, মানে ভয়, প্রাপ্তি, জগৎ, এগুলো সবই হচ্ছে কি? ভব। ভব শব্দের অর্থ। এখন এগুলো হচ্ছে ভব। আর ইয়া হচ্ছে কি, মানে ওই পরাভব মানে কি? পরাভব মানে হচ্ছে মানে পরাজয়, তার মানে কি? মানে এটা হচ্ছে বিপরীতার্থ বুঝাইলো না? বুঝতে পারছেন? পরাভব মানে কি বুঝায়? পরাভব, পরাভব দ্বারা বোঝা হচ্ছে পরাজয়, তার মানে কি? বিপরীত অর্থ বুঝাইলো না? সেটা হচ্ছে বিপরীত অর্থ। আচ্ছা, এরপর আসেন, এরপর হচ্ছে ভাইয়া বিরোচন পার্টের এক্সাম যেন বারবার দিতে পারি ওই ব্যবস্থা করে দেন, কারণ লিংকে ঢুকাই যাচ্ছে না। কেন লিংকে ঢুকাই যাচ্ছে না? আচ্ছা, সমস্যা নাই, আমি ইনশাল্লাহ উইদিন জানুয়ারি আমি অ্যাপস, আমার যে সাউন্ডস বাংলা অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনশাল্লাহ মানে ওপেন করে ফেলবো ইনশাল্লাহ। তখন আপনারা কন্টিনিউয়াসলি বারবার দিতে পারবেন। এই যে অ্যাপের কাজ কিন্তু অলরেডি চলতেছে, বুঝতে পারছেন? এই যে সাউন্ডস বাংলা অ্যাপের কাজ চলতেছে, কাজ কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এই যে মনে এটার মধ্যে মনে করেন ইয়াও দেওয়া যাবে, পরীক্ষা টরীক্ষাও দেওয়া যাবে, তবে এখন পর্যন্ত এটা পরীক্ষামূলক অবস্থাতেই আছে। এখন পর্যন্ত এটা পরীক্ষামূলক অবস্থাতে আছে। এই কারণে পরীক্ষামূলক অবস্থাতে আছে বিধায় এখন পর্যন্ত এটাকে আর মানে স্টুডেন্টদের কাছে দেই নেই। বুঝতে পারছেন? এখন পর্যন্ত পরীক্ষামূলক অবস্থায় আছে দেখে এখন পর্যন্ত এটা স্টুডেন্টদের মধ্যে দেই নেই। হ্যাঁ, এটার মধ্যে আপনি কিন্তু অনেক পরীক্ষা টরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা ছিল তো এর মধ্যে, কই দাঁড়ান, অনুশীলনী, এইচএসসি অ্যাডমিশন, জবের মধ্যে, অ্যাডমিশনের মধ্যে, মডেল টেস্টের মধ্যে, ধ্বনিতত্ত্বের মধ্যে, নতত্ত্ব ফাউন্ড, মডেল টেস্টের মধ্যে, এই যে দেখেন কয়েকটা পরীক্ষা সেট আপ করে রাখছিলাম। পদ প্রকরণের পরীক্ষায় ক্লিক করলে কত মার্ক, কত টাইম কতক্ষণ, আপনি দিতে পারবেন কখন, ফলাফল কখন প্রকাশ করবে, সব দিতে পারবেন। এক্সাম রিভিউ দেখতে পারবেন, কত পাইছেন, কোশ্চেনের উত্তর কত, কোনটা কি, ঠিক আছে? সব দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? রেডি হচ্ছে ভাই, সবই সময়ের অপেক্ষা, আস্তে আস্তে রেডি হচ্ছে। ওকে, এরপরে কি বলছেন? স্যার ফেসবুক ইউজারদের জন্য ক্লাস অর্ধেক কেটে যাচ্ছে। কি স্যার? ফেসবুক ইউজার এইটার জন্য ক্লাস অর্ধেক কেটে যাচ্ছে। ক্লাস অর্ধেক কেটে যাচ্ছে মানে আমি বুঝিনি আসলে ফেসবুক, এটা আপনি কি বুঝাতে চাইছেন এটা আমি বুঝিনি। আচ্ছা, ওকে ফাইন ভাই, আল্লাহর হস্তে এই যে লাস্ট একটা কমেন্ট আসছে ন্যূনতম, আল্লাহর হস্তে এই যে ভাই লাস্ট একটা কমেন্ট আসছে ন্যূনতম প্লিজ। আচ্ছা, এই যে দেখেন লাস্ট একটা কমেন্ট আসছে অভ্যুত্থান, আপনি বারান্দায় ভুল লিখছেন, এটা অলরেডি দেখাইছি, তারপর আবার দেখাবো, সমস্যা নাই। লাস্ট একটা কমেন্ট আসছে এই যে অভ্যুত্থান বা ন্যূনতম
আল্লাহর রাস্তে এই কমেন্টের নিচে আর কেউ কমেন্ট করেন না প্লিজ ভাই, একটা দোয়াই লাগে, এগুলাকে শেয়ার করে, এগুলাকে শেষ করে লই। আমি তো পাগল হয়ে যাবো আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে। দাঁড়ান, এরপর হচ্ছে ছিলাম আমি, ওইটা কোথায় গেল? এই যে নিদাক শব্দের নি, হ্যাঁ ওকে। এরপরে কি? এরপর হচ্ছে স্যার ধ্রুব বইয়ের 97 নম্বর প্রশ্নটা, 97 নম্বর প্রশ্নটা তৎসম নিয়ত হয়। ধ্রুব বইয়ের তার 97 নম্বর প্রশ্ন তৎসম নিয়ত হয়। ধ্রুব বইয়ের 97 নম্বর প্রশ্ন, 97 নম্বর প্রশ্ন কি বলছে? 97 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তৎসম উপসর্গ গঠিত? নিচের কোনটি তৎসম উপসর্গ? ভাই আপনি কি খাইছেন? নিচের কোনটি তৎসম উপসর্গ? সু, অপ, আ, নি। এখানে তো সু, আ এবং নি তিনটাই তৎসম হয়, বাংলাও হয়, কিন্তু আর অপ এটা তো শুধু তৎসম হয়। আর বাকি তিনটাকে আমি কি করছি, তৎসম যেহেতু হয় বাংলাও হয়, এই কারণে এই তিনটাকে ধরে নিব আমি বাংলা। কারণ এখানে আমার চারটার মধ্যে একটা বেস্ট অ্যান্সার তো বের করতে হবে, এবং সেক্ষেত্রে আমার অপটাকেই বেস্ট ধরতে হবে, কারণ অপ তো আর তৎসম ছাড়া অন্য কোনোটা হয় না। কথা বুঝতে পারছেন? অপ তো আর তৎসম ছাড়া অন্য কোনোটা হয় না, বুঝতে পারছেন? প্রতিসংহারে কয়টা উপসর্গ আছে? প্রতিসংহারের মূল শব্দ হচ্ছে হার, উপসর্গ হচ্ছে প্রতি আর সম, দুইটা উপসর্গ, প্রতি আর সম, অনুস্বরের জন্য সম, অনুস্বরের জন্য ম। এরপর হচ্ছে হার কি? হার হচ্ছে মেইন ওয়ার্ড। অচিন শব্দের অ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? নঞ্চর্থক। মূল শব্দ অভাব। এক মিনিট আব্বু, আসসালামু আলাইকুম। গাড়ি 11:15-তে, দেরি আছে। আমি আব্দুল্লাহপুর থেকে উঠবো। ঠিক আছে জি, জি জি, আসসালামু আলাইকুম। ওকে, এরপর দেখেন, এরপর বলছে হচ্ছে ধ্রুব বইয়ের 92 নম্বর প্রশ্নটা আইডিতেও অ্যান্সার হয়। আচ্ছা ভাই, আমি অনেকক্ষণ আপনাদের প্রশ্নের উত্তর দিছি। আমি ভাবছিলাম আসলে সমাজটা শুরু করে 8টা থেকে 4:30 থেকে শুরু করব, 8টা পর্যন্ত সমাজ মানে অর্ধেক ক্লাস নিব হচ্ছে উপসর্গ, মানে উপসর্গ বিশ্লেষণ শেষ করব, আর এরপর হচ্ছে চিন্তা করছি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, এরপর হচ্ছে সমাজ শুরু করব। আপনাদের যে সমস্যা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো প্রত্যেকের সমস্যা সলভ এতক্ষণ পর্যন্ত যতক্ষণ সময় ছিল পারছি, আলহামদুলিল্লাহ করছি। আমার 11টা একটা গাড়ি আছে ফরিদপুরের। তার মানে এই না যে কালকে ক্লাস হবে না, কালকে কিন্তু ক্লাস হবে, কালকে রাত্রেবেলাও ক্লাস নিব, ফরিদপুর থেকে ক্লাস নিব কালকে, কারণ আমি কালকে রাতে ফরিদপুর থাকবো, পরশু দিনও ফরিদপুরে ক্লাস আছে, মানে কালকে পরশু 2 দিন ক্লাস। তো কালকে রাতেও আমি ফরিদপুরে ইনশাল্লাহ ক্লাস নিব, যদিও কালকে মোবাইলে ক্লাস নিব। তো কালকে রাতে ফরিদপুর থেকেই আমরা ক্লাস যেহেতু করবো, ক্লাস হবে রাত্রেবেলা, টাইমটা আমি জানাই দিব, টাইম হয়তো 7টার পরে বা 8টার সময় ক্লাস নিব, সেটা আমি জানাই দিব। কালকে সমাজটা আমরা স্টার্ট করব। এখন আজকের মতো এখানেই রাখি। আর উপসর্গের যাদের উত্তর দিতে পারলাম তাদের উত্তর তো দিলামই, আর যাদের উত্তর দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তবে আপনারা আমার ইনবক্সে পার্সোনালি আমাকে আপনাদের প্রবলেম গুলো পাঠায় রাখেন, আমি ভয়েস দিয়ে রাত্রেবেলা বা গাড়িতে উঠা যাইতে যাইতে সবার উত্তর দিয়ে দিব, ভয়েস দিতে দিতে আমি সবার উত্তর দিয়ে দিব, রাত্রেবেলা যাইতে যেতে সবার উত্তর আমি ভয়েস দিয়ে দিব, ঠিক আছে? এখন আন্তরিকভাবে এই জায়গায় ক্ষমা প্রার্থী রেখে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ভাই আন্তরিকভাবে দুঃখিত, যাদেরটা উত্তর দিতে পারছি উত্তর দিছি, আর যদি উত্তর দিতে না পারি আন্তরিকভাবে দুঃখিত। আমি হচ্ছে আপনাদের যাদের প্রবলেম আছে আমাকে ইনবক্সে নক দিয়ে আমি প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে? আমি প্রবলেম সলভ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে আল্লাহ হাফেজ, এখানেই রাখলাম।